সবাইকে আসসালামু আলাইকুম। তো আমাদের আজকের এই অনুষ্ঠানের ইভেন্ট কোঅর্ডিনেটর ইঞ্জিনিয়ার হাফিজউদ্দিন ঢালি, আমাদের অনারি সেক্রেটারি আইবি কাতার চ্যাপ্টার, এবং ওনার সাথে থাকবেন আমাদের ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুল ইসলাম, উনি মেম্বার আইবি কাতার চ্যাপ্টার অ্যাজ এ ইভেন্ট কোঅর্ডিনেটর। সো আমি রিকোয়েস্ট করছি হাফিজউদ্দিন ঢালি ভাইকে অনুষ্ঠানটা পরিচালনা করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। অনুষ্ঠানের শুরুতেই কোরআন তেলাওয়াত করবেন ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন মল্লিক, ইসি মেম্বার আইবি কাতার চ্যাপ্টার, ইঞ্জিনিয়ার কাতার ফার্টিলাইজার কাফকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب صدق الله العظيم. আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার গাজী মোহাম্মদ বদরুদ্দোজা, চেয়ারম্যান আইবি কাতার চ্যাপ্টার, এবং আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মান্যবর রাষ্ট্রদূত মোহাম্মদ জসিমউদ্দিন এনডিসি, গেস্ট অফ অনার ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল হুদা, প্রেসিডেন্ট দ্য ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইবি, স্পেশাল গেস্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসেন, ভাইস প্রেসিডেন্ট একাডেমিক অ্যান্ড ইন্টারন্যাশনাল দ্য ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইবি, ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহাদাত হোসেন শিবলু পিএনজি, অনারিস জেনারেল সেক্রেটারি ইনস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইবি, ইঞ্জিনিয়ার বিএম কামাল হোসেন, ভাইস চেয়ারম্যান আইবি কাতার চ্যাপ্টার। আরো উপস্থিত আছেন আইবি কাতার চ্যাপ্টারের সদস্যবৃন্দ, ঢাকা আইবি কেন্দ্রীয় কাউন্সিলের সদস্যবৃন্দ, সাব কমিটির সদস্যবৃন্দ, এবং আরো যারা আজকের ভার্চুয়াল মিটিংয়ে সেমিনারে উপস্থিত আছেন, সবাইকে শুভ অপরাহ্ন। সম্মানিত উপস্থিতি, আজকের সেমিনারের আলোচ্য বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী। বিষয়টি হলো অ্যাপ্লিকেশনস অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন মেডিসিন, কাতার ইউনিভার্সিটি এক্সপিরিয়েন্স। আজকের সেমিনারের কিনোট স্পিকার আমাদের সম্মানিত আইবি কাতার চ্যাপ্টারের সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক চৌধুরী। এখন ওয়েলকাম অ্যাড্রেস করবেন ইঞ্জিনিয়ার গাজী মোহাম্মদ বদরুদ্দোজা, চেয়ারম্যান আইবি কাতার চ্যাপ্টার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এই শীতের বিকালে আমাদের এই আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। প্রযুক্তির উৎকর্ষতা ও আমাদের উত্তরোত্তর যত উন্নতর পর্যায়ে নিয়ে যাচ্ছে, আমরা ততই উদ্ভাবনময় হচ্ছি। আমাদের কাতার চ্যাপ্টার আজকের এই প্রয়াসে আপনাদের অনেক সুধী এবং গুণীজন আমাদের যে মূল্যবান সময় দিচ্ছেন, এই জন্য কাতার চ্যাপ্টারের প্রতিনিধিবৃন্দ, সম্মানিত সদস্যগণ, আপনাদের প্রতি কৃতজ্ঞ। আমরা কাতার চ্যাপ্টার আজ পেয়েছি আমাদের বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত এবং চ্যাপ্টারের পৃষ্ঠপোষক জনাব হিজ এক্সেলেন্সি এমডি জসিমউদ্দিন এনডিসি, এবং প্রযুক্তির গুণে আমরা পেয়েছি আইবি কাতার আইবি হেডকোয়ার্টারের জেনারেল সেক্রেটারি ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহাদাত হোসেন শিবলু, এবং আরো নেতৃবৃন্দ, এবং আমাদের এই কাতার চ্যাপ্টারের নেতৃবৃন্দ, এবং আমাদের ফেলো ইঞ্জিনিয়ারদেরকে, আপনাদের সবাইকে আমাদের এই অনুষ্ঠানে স্বাগতম। এই অনুষ্ঠানে তাদের যুক্ত থাকা চ্যাপ্টারের প্রতি তাদের আন্তরিক ভালোবাসা এবং সর্বাত্মক সমর্থন প্রকাশ। আমরা কৃতজ্ঞ এবং কাতার চ্যাপ্টার তাদের প্রতি কৃতজ্ঞ।
আজকের আমাদের প্রতিপাদ্য বিষয়ের উপস্থাপক জনাব ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী, পিএইচডি, ইউকে, SMIEEE, এবং নেপথ্য থেকে যে প্রতিনিধিবৃন্দ এবং সদস্যগণ তাদের উদ্যম দিয়েছেন, তাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে সম্বর্ধনা এবং অভ্যর্থনা। সারা বিশ্ব গেল 2 বছর করোনা দ্বারা আক্রান্ত, এবং এই কাতারে এবছরই অনুষ্ঠিত হতে যাচ্ছে ওয়ার্ল্ড কাপ 2022। আজকের যে আমাদের প্রতিপাদ্য বিষয়, এটা এই করোনা এবং এই আমাদের এখানে যে ওয়ার্ল্ড কাপ হবে তার সাথে সময়োপযোগী একটা টপিকস, এবং টপিকসটা হলো অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন মেডিসিন, কাতার ইউনিভার্সিটি এক্সপেরিয়েন্স। আজকের সম্মানিত প্রধান অতিথি, গেস্ট অনার, স্পেশাল গেস্ট সবাই এবং কিনোট স্পিকার সবাইকে আমি আমার অন্তরস্থল থেকে ধন্যবাদ দিচ্ছি। এবং আমাদের এই যে অনুষ্ঠান আজকে যারা আছেন এদের ভিতর থেকে আমি এই মুহূর্তে আমাদের কিনোট স্পিকার যে ওনার জীবন বৃত্তান্তটা একটু আপনাদের কাছে তুলে ধরছি। ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী, পিএইচডি, ইউকে, SMIEEE, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, কাতার ইউনিভার্সিটি। মোহাম্মদ চৌধুরী, ex Commonwealth scholar, ex Dhaka University faculty, senior member, IEEE, received BSc and MSc degree with record marks from the Department of Electrical and Electronics Engineering, University of Dhaka, and PhD degree from University of Nottingham, UK in 2014. He worked as a postdoctoral research fellow and a Hermes Fellow at the Sir Peter Mansfield Imaging Center, University of Nottingham, January 2014 to August 2015. He has worked as a lecturer at the EEE Department, University of Dhaka from 2019 till the end of 2010. He is currently working as an assistant professor with the Department of Electrical Engineering, Qatar University. He has 4 patents and published more than 100 peer-reviewed journal articles, conference papers, and 4 book chapters. His medical image analysis, machine learning, computer vision, embedded system design, and simultaneous EEG fMRI. He's currently running several NPRP, UREP, SSREP grants from Qatar National Research Fund and international grant from Qatar University, along with academic projects from HBKU and HMC. The award value is $2.5 million. He has worked as a consultant for the projects entitled Driver Distance Management using Sensor Data Cloud, and he received the ISIF Asia Community Choice Award 2013 for a project entitled Design and Development of Precision Agriculture Information System for Bangladesh. He's a senior member of IEEE and an active member of British Radiology, ISMRM and HBM. He's serving as an associate editor for IEE Access and a topic editor and review editor for Frontiers in Neuroscience. He has recently won the COVID-19 Dataset Award, a SIS Award from HMC and National AI Competition Awards for his contribution to the fight against COVID-19. So, যারা এই সেমিনারে উৎসাহের সাথে যুক্ত হয়েছেন তাদের সবাইকে এবং সম্মানিত অতিথিবৃন্দ সবাইকে সম্বর্ধনা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। তো আমি এখন রিকোয়েস্ট করছি মোহাম্মদ হাফিজুদ্দিন ঢালি ভাইকে অনুষ্ঠান পরিচালনা করার জন্য। থ্যাংক ইউ সবাইকে। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানের কিনোট স্পিকার ইঞ্জিনিয়ার MD এনামুল হক চৌধুরীকে অনুরোধ করছি আপনার প্রেজেন্টেশন শুরু করুন। প্রেজেন্টেশন শুরু করার জন্য। Assalamu alaikum. Thank you very much for giving me the nice opportunity to talk in nice forum. I think we have some national and international people here. I would like to
Thank you, Qatar chapter, especially for organizing such a nice event. I will be talking in Bengali and English together because we have some international collaborators here. So today's special guest and today's honorable guest, chief guest, His Excellency, Mr. Mohammed Jasimuddin, and special guest of honors from IB Bangladesh, and also special guest from local chapter here, Qatar, and all the people who have been attending this special event today in the weekend. I would like to thank you very much for taking your time to come here and join with us. And I would request the host to allow me to share my screen so that I can share my presentation. Yeah, thank you very much. So, can you see my presentation? Yes, it is okay. Yeah. You can see it. Yeah. Okay, thanks for introducing me. I'll go into the topic directly, inshallah, and I'll sometimes speak in Bengali, but mostly I'll conduct my session in English. So, as already introduced, today's topic is application of artificial intelligence in medicine. So, I'll be sharing some of my Qatar University experience. Alhamdulillah, last like more than 2 years, we've been working extensively on this COVID problem. So, today I will be sharing with you all among the out of 15 projects, I'm just sharing with you 6 projects in summary, and I'll be trying to talk in less technical way so that everyone can understand it easily. So today's talk is organized in about 6 different topics. The first one I'll be talking is how we can detect COVID and how we can localize COVID from the chest X-ray images. You all know chest X-ray is very popular all over the world and is readily available. So how can COVID can be detected and also localized? Where is in the lungs? We can see we have developed machine learning model, artificial intelligence model to detect that. And then I'll be talking about how this COVID detection and severity classification, how severe the COVID is from the chest CT images. You know, CT is another very important imaging modalities which people are using for looking at the lungs, brains, and other organs. So we'll be discussing briefly on this. And then I'll be talking about a mobile application, which now we release as a web application. We named it QCough Scope. It's basically an application where user can you can use on your mobile phone or tablet or laptop, any device, electronic device, you can use it. And user will just need to put some information from like his information or her information, and along with that, he need to 3 times cough in front of the mobile phone and breathe 5 times, deep breath, and our AI model will be able to detect from this cough and breathing sound whether this patient has COVID or not. And this work is motivated from the research done by MIT and Cambridge group. And we actually utilize the data initially from Cambridge data, then we gather some data from Qatar now. And I will be talking in details about this project. Then these 2 projects basically related to COVID detection also. But this one is, if we have any medical doctor in the team, they will be interested to know that CBC or the blood biomarkers, very common biomarkers like blood testing tool in all over the world. Even in a very poor country, they can afford this within in Bangladeshi taka, it is like within 200 taka, we can do this experiment of CBC testing, blood testing, simple blood testing. So we managed to develop an AI model. With the help of this simple blood testing, we can detect COVID. And then this 5th one, I'll be talking mostly about, nowadays we are using wearable devices, especially smart watch, smart belt for monitoring our health. So we have designed a system framework which can take the wearable device data and like you are using regularly. So we will take this data and can help us to detect any potential COVID, even before symptom onset. Like people will not see the symptom and you will not even feel the symptom, but machine can actually identify. So we believe during this World Cup 2022, this is gonna play a major role in for Qatar.
So I already discussed with the CDC in Qatar how we can utilize this in this World Cup when the huge influx of population will come in Qatar. And the last one, not the least, just for sake of the time of the presentation, I just keep within 6 projects. So the last one is utilizing some biomarkers, some body biomarkers regularly doctors are collecting in the hospital. In hospital admission, we can tell with the help of AI model whether the patient will going to be like a low risk patient, moderate risk patient, or high risk patient. Then doctor can actually, if the patient is low risk, then he can send the patient to home with isolation facility, or in the moderate patient can be admitted in the hospital bed, whereas the risk patient can be taken directly to the ICU. So this is the last one. So I will be now going through one by one. So the first project, this project has produced already 2 publications, and we already patented the idea and US patent. So how to detect COVID from X-ray images. So for this work, with my team, I will introduce some of the team members today in the like a Thanksgiving section. So we have developed a large data set in the world, and we got award for this data set. Smaller version of this data set, actually, not even this one. This one is the largest data set right now. We have more than 11,000 COVID images, X-ray images, and 11,000 plus non-COVID, other infection, like viral bacterial infection in the lung, TB, for example, or cancer, for example. So any other infection. And these are normal X-ray, 10,000 plus normal X-ray. So roughly 33,000 X-ray images we gathered from different countries, different resolution, like a different quality. You can see different health conditions, which we gathered them. Then we apply this artificial intelligence technique. You can see we just take this X-ray image, and then we apply to a model, AI model. I'm not going to the technical details. So we apply to this AI model, and the challenge is, actually, we have seen the challenge is, if you train the AI model from all over the chest area, then AI model can learn from wrong areas. So we need to train the model from the lung area only. Then it was challenging for us to identify the lung area. For this patient, it is easy. I'll show some picture in the next slide. You will see it is very difficult even for the trained doctor to identify the lung area properly. So আমরা যদি লাংটাকে ঠিকমতো আইডেন্টিফাই করতে না পারি, তাহলে লাং এর মধ্যে যে ইনফেকশনটা আছে সেটাকে আইডেন্টিফাই করা খুবই ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। So what we did, we identified the lung area with the help of our large team, with the help of doctors, medical doctors, good doctors from Ahmad, and we label the data set, and we create an AI model which can automatically identify the lung area. So this is the lung area. This white area is actually lung area, automatically identifies. And then we took help from medical doctors to identify the COVID infection in the lung. So doctor give us the mask area, this area where the lung is infected, from around 3,000 images. But we created this for 33,000 images. So we have these 2 things. One was infection mask, which is the infected area of the lung, which other one is the full lung area. So we can superimpose them so that we can see where the infection within the lung. So we can even then quantify. আমরা তাহলে মেজার করতে পারি যে আমাদের লাংয়ের মধ্যে কতটুকু ইনফেকশন হচ্ছে একটা পেশেন্টের। And in COVID, this is very vital, because when someone has more lung infection, there is a severe risk of death when the lung infection increases. So we need to quantify the infection, and doctor need to follow up this thing. And to facilitate this thing, especially during COVID, it became very difficult for the doctor, because doctors are already overburdened. So our AI model can actually not only just detect the lung area, also detect the COVID area, and then it can show us what is the infection amount, and can detect, okay, this patient is positive or negative based on the infectious area. Then if you look at the performance of our lung segmentation, you can see, I can give you some example here. See this this section, this lung is quite clear. Those who have some expertise on the X-ray easily can identify the lung border. It's not challenging. But look at this image.
this is a severe COVID patient. His patient left lung, this is patient left lung, is almost white. So patient doctors even facing difficulty to identify this thing. So our AI model actually managed to, you see, these are our results. These three are our different algorithms result, and this is the ground truth we have created. So from these different types of bad quality or good quality images, AI model can actually predict very nice lung image. So lung segmentations. So once lung segmentation is done, then we took another data set, as I said, with the help of doctors. Where is the infection of the COVID, like COVID infection, only COVID infections we identified. So because COVID has a special signature in the lung. COVID এর লাংয়ে যে ইনফেকশনটা হয় সেটা ধরনটাই একটা ডিফারেন্ট ধরন, এটা আসলে অন্য ইনফেকশনের মতো হয় না। সো এইটা আমরা ফার্স্ট একটা পেপারে দেখিয়েছি। So then we actually took help from the doctor to identify the lung infectious area. Doctor level this thing, and then we trained the AI model, and then AI model managed to identify automatically. These are automatic identification based on the training. So you can see you can easily identify mild, moderate, severe, or even critical patient whose both lung are infected. So based on this, we developed a web application. This is called Qatar.live. So this web application, we make it free. Although we patented the technology, but we didn't keep this technology with us. We make the solution free to everyone. And we also release the data sets we have created, so that any researcher in the world, they can take benefit from this. So আমি এখন আপনাদেরকে জাস্ট এটা একটা ডেমো দেখাবো। তো আমাদের যে ওয়েবসাইটটা আমরা যেই ফ্রেমওয়ার্কটা আমরা তৈরি করেছি, সেটা যে আমরা একটা ওয়েবসাইট বানিয়েছি, এবং এই কাজটা আমরা করেছি টেম্পরা ইউনিভার্সিটি ফিনল্যান্ডের সাথে কোলাবোরেশনে এবং কাতার হামাদ হসপিটালের সাথে কোলাবোরেশনে। তো এখানে আমাদের ওয়েব পেজে সমস্ত ডিটেলস দেওয়া আছে, অ্যাপ্লিকেশনটার ফিচার কি, কোন ডেটা সেট কি পাবলিকেশন করা হয়েছে, কারা এখানে কাজ করেছে, এভরিথিং। এবং মাঝখানে একটা জায়গায় আমাদের অপশন আছে আপলোড এক্সরে। তো এখানে যদি কেউ ক্লিক করে, সে মোবাইল থেকে করতে পারবে, ট্যাবলেট থেকে করতে পারবে, ইভেন পিসি থেকে করতে পারবে। আমরা যদি পিসি তে যাই, এখানে at a time একটা বা একাধিক we can use one or more images. So if you select upload button, then I just prepared some samples so that I can show it quickly. So you can see in the sample folder I have COVID, non-COVID, normal examples. So I just randomly took, okay, let's take this example. So within couple of seconds, in the backend AI, the server which is deployed in Amazon web server, so you can see it brings up the infectious area in the lung where the COVID infections are, and overall how much lung is infected, and individually which lung is how much infected. So আমরা কিন্তু সাথে সাথে দেখতে পাচ্ছি যে কোন লাংয়ে কতটুকু ইনফেকশন আসছে। ফলে ডাক্তারের জন্য খুব মানে ডাক্তার রিপোর্টের জন্য বসে থাকা লাগতেছে না, এটা এক্সরে যে টেকনিশিয়ান সেই এক্সরেটা করার সাথে সাথে এখানে ছবিটা আপলোড করে দিলেই সে রেজাল্ট পেয়ে যাচ্ছে যে পেশেন্টকে আসলে কতটুকু লাং ইনফেক্টেড এবং এই পেশেন্টকে আসলে ইমপ্রুভ করছে না ডিগ্রেড করছে। সো ফর এক্সাম্পল আমরা যদি এখন একটা নন কোভিড লাং ইনফেকশনে যাই, যার আসলে কোভিড নাই কিন্তু অন্য ইনফেকশন আছে, আমাদের অ্যালগরিদম কিন্তু তখন দেখাবে না, দেখবেন যে কোনো ইনফেকশন আমরা দেখতে পাচ্ছি না। উইদিন কাপল অফ সেকেন্ড দেখেন এই পেশেন্টে কিন্তু এই লাংটা অলমোস্ট ইনফেক্টেড, হেভিলি ইনফেক্টেড, বাট আমাদের অ্যালগরিদম কিন্তু দেখাচ্ছে যে কোনো ইনফেকশন এখানে নাই, কারণ তার কোভিড নাই। আসলে আমরা এখনো মডেলকে শুধু কোভিড এবং নন কোভিডের জন্য মানে নর্মালের জন্য রেডি করেছি। নন কোভিড যে একটা বিশাল ডোমেইন আছে, যেমন টিবি, দেয়ার ইজ আ লাং ক্যান্সার, there are other viral and bacterial problems, lot of lung problems which we can also add in this package, but right now we are focusing only COVID versus non-COVID. So this application is entirely free, and anyone from anywhere in the world can take benefit from this one. So that was one thing. Then so you can see some example I showed here, like this example, and we got second prize in artificial intelligence national competition from Qatar for this project. And here you can see some examples, and just you can test yourself. In the I have provided the link. This is a simple link: Qatar temporary COVID.live, live from life. So you're saying this is helping life. So now then let's move to the CT problem. This is X-ray. I just briefly explained to you. CT
there are a lot of works have been done on CT problem, especially from China, because Wuhan, Wuhan, China, they have used mostly CT for detecting COVID and follow-up of the COVID patients. So we use this framework, special framework for tackling CT. So CT is not like X-ray. X-ray is just single film, whereas CT has volume, like multiple slices. So and CT can give exactly, you can see in terms of volume where is the lung infection. So even depth-wise, you have information in CT. That's the strength of CT compared to X-ray. So, but CT is expensive. That's why some countries not affording it. Some country doesn't use this. But in China and USA, extensively CT has been used, and especially also in Italy, during the first pandemic, the first wave of the pandemic. So what we did, we take the slices of the CT, and this is, for example, one CT slice, where this section is the black section is the lung, and the remaining part is the body like a section, like covering things, especially bones and things, skins and things. So from our experience with X-ray, we know we should train model only to identify the lung area, and from there we should identify the infectious area. So we train the model to identify the lung area. This is the lung section. For each different slices, we train the model, and model managed to then separate the lung area very clearly. After that, we overlay this one on the top of this one so that we can identify the lung section. Once the lung section is revealed to us, our good doctors in the world, like there are a lot of doctors help, especially from China, they level the infectious area in every single slice, which is a massive work actually. So they helped to create where is the infection, COVID infection in the lung. So we got that mask and we trained the model so that model can automatically identify this section without requiring the doctor's help. So we can automate the process. So you can see we got first lung, then we got the infection area. This is our infection area. Then we overlap these two. So you have now this green area is the lung and the red areas are the infection. So we can calculate in each slice how much infection is there. So overall, since we know the number of slices and which making the volume of the lung, so we can actually calculate how much infection in the lung, and we can show actually in a 3D view where is the lung infection. So doctor can actually rotate the thing and see, okay, this patient has this portion of lung infection, and also can monitor whether after medication the lung infection is improving or degrading. And then we can also categorize the patient into different groups: mild, moderate, severe, and critical. So based on that, doctor can produce treatment like intervention. The therapeutic treatment will be changed. So this is the lung CT lung pipeline we have used, and we have used almost 50,000 slices for doing this work from different countries: China, Russia, and Italy. So we have used different countries' data together to make a data set of 50K plus images, and where one of the Russian data set we had patient with the different level of severity, so that we can see our algorithm can identify whether this patient severity level or not. Okay, so now look at the result. I'm just putting here qualitative result. আমি জাস্ট দেখাতে চাচ্ছি এখানে যে লাং ডিটেকশনটা কেমন ভালো পারে আসলে আমাদের মডেল অটোমেটিক্যালি। আপনারা দেখেন এটা হচ্ছে ডাক্তারদের লেভেল করা গ্রাউন্ড, লাংটা কতটুকু আসলে, মানে অরিজিনাল স্লাইসের মধ্যে লাংয়ের সেকশন কতটুকু আমাদের। once we trained with this two image, our model can automatically, this is our models, these three are models, different models. So you can see how well model can identify the lung area, how precisely model can identify even the smaller lung areas, it can precisely identify. Then we check whether model can identify now infection very clearly or not. So you can see when you feed the model this lung area with the infectious mask from the doctor. So after training, this is testing result, independent testing result on the other subjects. We can see the model managed to
identify very well. Some cases it is not performing very well, like this small one is missed here, but more or less the main infectious areas in the slices it can identify. So AI can actually replicate, you can see doctors here. So after enough training, AI can replicate the doctor thing. So doctor don't need to spend a lot of time to do this thing manually. Okay, so then we finally make this 3D visualization tool. So that was the CT work. So the doctor can monitor, but of course, in Bangladesh, I think not many hospital actually give this facility to the doctor, to the patient, like doing CTs, because it's expensive. But X-ray solution is very good for most of the countries, because we have in rural areas also X-ray facilities available. X-ray is a very potential solution for Bangladesh and also most of the part of the world. Now, I'll go to the COVID detection technique from other than from CT and X-ray images. People has claimed that, researcher has claimed that COVID has a specific signature even in the coughing, breathing, even talking, even the smell, odor of the patient is different when they have COVID. So they have a specific pattern. So this, we as a scientist, we started to think, okay, if they have specific pattern, then AI should be able to identify that. So then, with the help of our researcher, like collaborator from College of Medicine, we managed to develop an AI model, which we named it Q Cough Scope. Scope is something which can see, like we can show something, and cough is based on cough. And since it is from Qatar University, we called it Q Cough Scope. And this is covered by Al Arabi newspaper in Qatar. And we actually, I can show you, we developed the application, and this application is free to use right now. So AI powered first application, which is freely available. Anyone can use and test. But let me show the framework, how it works. So you can take either mobile phone, tablet, or in computer, any of the device. It's device independent. So if you go to the link, you will be able to start the application. And in the application beginning, it will ask your gender, age, range, and did you test COVID recently or not? Because if you test it, we are not using that data for taking our decision, but since we are continuously updating the algorithm, so we need your data. If you test, your data will be stored in the server. So we will use our model development later on by using your data. So if you did the test like yesterday or day before yesterday, we know you are either positive or negative. So if this information is available to us, then later on when we'll be developing or moving to updated version, then we'll use your data. That's why you're asking only. And then we ask also some comorbidity, like, for example, you have any other disease, cancer, diabetes, or any other diseases which has some effect on COVID. And then you will be asked to cough 3 times and breathe 5 times in front of the mobile phone. And your data will be sent to through the internet to the server, Google Cloud server. And in there, our AI model is established, and we can immediately, within a couple of seconds, it will produce result and send back to you. So within a couple of seconds, you will see whether you are COVID positive or negative. So this model is trained based on Qatari few data and Cambridge University group's data. But we need massive data here actually. আমার আসলে এখানে massive support দরকার আসলে। আমরা যদি AI মডেলকে ভালোভাবে কাজ করাতে চাই, আমাদের দরকার হচ্ছে few hundred thousands of data. But right now it is less than even 1,000 signal samples we got. But if we can get 50,000, 100K plus signals from different people, because right now world has massive COVID infected population. But if we can spread this message through our honorable ambassador to the community in Qatar, and also through our IB in Bangladesh, to our local community in Bangladesh, if we manage to get massive data,
because our server is a public platform, Google secure platform. We are not asking any private information. We don't know even the name of that subject, where he is from. We don't know. We just know whether he's Qatar or from in a country or any other part of the world. We don't know even the location. So we just need the data so that we can train the AI model, make it better so that it can reliably detect whether you have COVID or not COVID in the comfort of your home. So you can just upload the data from your mobile phone and immediately you'll get result within 3-4 seconds. So this application, I'll just quickly show. I'll not go through the entire application. This is the link. By the way, this is the link. I have shared the link on the on my presentation. I can share the link on the chat as well. So that anybody interested to check right now, I think better while I'm talking, you can check yourself. You can immediately check this application. I'm sharing this to everyone. Please give a try. Not all together because otherwise the server will be crashed. So you can give a try. So we will get data, and this data will help us to improve this performance of the system. And let's go back to the application. So this application right now is made in English and Arabic version. We have two versions. But if our ambassador patronize this thing, then I can actually ask my researcher to make a Bangla version of this application, so that we can spread to our workers in Qatar and our local population in the rural areas who are not visiting hospital because of the expense of the RT-PCR test. And also they will spread the disease if they come to the hospital. On the way, they will spread the disease. So they can test at their home. So this application is asking you in the beginning, when you start, whether you have any symptom like dry cough, wet cough. You say no. Then it will ask the question I said. We are not using this information for the result, but we just want to see whether you tested or not. I said not sure. For example, I didn't test last 48 hours, so I said not sure. And then it will ask me to record. Then you have to cough in here, and then it will be recording your cough sound, and you can listen it after recording, whether you recorded it properly or not. And then you next, it will ask for breathing, and then it will give you the result. So this is the application basically. Okay, so I stop it because otherwise it might disturb other people because I'm in between it. So please try to utilize, check now or after the presentation. So this is the application Q Cough Scope. And how it works, basically, we take the breathing sound of the healthy person without cough, who doesn't have any cough, healthy but doesn't have any cough. Healthy means here doesn't have COVID. And healthy person but have some cough, we can have also. One is with cough, other one breathing sound, other is coughing sound. You can see these two signal samples. And with the help of signal processing, we can convert this signal to an image. This is called spectrogram. This image where we have information of time and information of the frequency of the signal. And then this for healthy and unhealthy group, symptomatic means those patients has some symptoms who are COVID. And also we have asymptomatic patient. Like here you can see this is asymptomatic. And this person are symptomatic. So there are differences between the symptomatic patient and asymptomatic patient. So we capture this signal and we convert these two images. You can see they are completely different patterns in the image. And then we send through this mobile application, and it gives us the result. So this is the Q Cough Scope, which can be used to detect COVID from your home with the help of only cough and breathing sound. Okay, and then I'll move to a application. We submitted this paper actually, I think 2 months back, and this is yesterday it is accepted. And this is a special work where we just use few blood biomarkers to detect COVID. And this strength of this work is we have data set from 6 different labs and 6 different hospitals from 3 different countries basically. And you know the pattern of the data is different from one population to other population. এক দেশের data আরেক দেশে গিয়ে কাজে লাগে না এর ক্ষেত্রে, বেশিরভাগ ক্ষেত্রে তাই হয়। So reliability of AI model trained on one country, always it fails on other country. But here the good thing is
we trained data from Italy and tested on data from 3 different countries. And the model is still performing super. So this is detection of COVID with the help of only few blood parameters, which are readily available in any clinic, not hospital, any clinic in the world. So I'll just show the parameters. So see here, CBC complete blood count. It's a very well-known, very basic test in all over the world. And these are the some of the blood parameters apart from the age. So out of this 13 blood and 1 age parameter, we with the help of AI, we selected only 4. One is age, other one is white blood cell, which help us to fight with the infection, and lymphocytes and monocytes. This, of course, if there is a doctor in the presentation, they will understand these are very common parameters. And these 4 parameters we can utilize to detect COVID. So you can see those people who don't want to do RT-PCR test because of the price. So you can easily do a blood test with 100, 150 or 200 taka in Bangladeshi taka. In real, of course, it will be very, in Qatar, it will be a little expensive, but it's still much cheaper than RT-PCR test. So we can use these 2 parameters, and with the help of AI, you can see on external data set on which AI have not trained is performing 93 plus accuracy. Sensitivity, we call this as you can see here is all above 90. The RT-PCR we are using right now, it has sensitivity less than 85. It's called, it has 82% sensitivity. And the antigen test even has even lower. So we have the application link here, and I can show you. So very straightforward. This sorry, this one, yeah, this one, just simple. You can see we select a patient's age of 70. I just take the example I have written here, my researcher written here, so that we can easily show you. Just need to enter 4 parameters from the result. 1 is age, remaining 3 other parameters. Then you just press predict. It will show this patient is a COVID positive. So you will get the result within the flash of eyes. So after blood test. So this is the benefit of this technique, which is now readily available. Anyone, anywhere in the world can try this one. But the problem is that we don't have visibility. Nobody knows us. So we have made these applications, but we need people to know this so that they can use this and take benefit from this. So that was the COVID detection from simple blood testing. Now I will show you very interesting thing, wearable device. You know, now there is a big trend of people using wearable device because people are health conscious now. So everybody wants to see how much they're walking, what is their heart condition, like what is the heart rate, and how many hours they're sleeping, how good the sleeping is. These kind of things become very regular practice now. People are using wearable devices like a wristwatch or wristband. They are becoming very cheap nowadays and quite reliable. So one group from Stanford University, they collected data from 5,200 plus patients. Some are COVID infected, some are healthy, some have other infection other than COVID. And then they collected 3 parameters: sleep pattern, steps, how many steps you do in a day, and heart rate, whole day heart rate, different time points, what is your heart rate. And this device, by the way, this device is I purchased yesterday 149 Qatari riyal. So I mean, a lot of people can afford it. Most of the people can in Qatar, of course, they can afford it. So this wearable device, it will serve your purpose of watch, and also it can continuously send data to your mobile phone. So this device, actually, from this device, as I said, we can collect heart rate, step, and sleep pattern. So then we train machine learning model whether machine can identify if someone is positive. What is the changes happen in the data when someone
is becoming COVID positive. So we look through the data, and this is our pipeline. I'll come back to this one. We looked through the data. We found that actually a person's resting state heart rate means when you are sleeping or you are taking rest, you are not running or you are not doing extensive body work, then your heart rate should lower down, should reduce. But when there is a COVID infection or any other infection happens in the body, then this resting state heart rate start to elevate, it start to increase. So when you are sleeping, for example, your heart rate should decrease. But if you have COVID infection or any other infection, then this heart rate will not decrease, it will increase, it will keep remain high. So we identified that COVID infection has different pattern of heart rate increase than the other infection, than the healthy people. So we managed to, from this data set, you can see this red line is the time when the patient tested RT-PCR and he got symptom and he become positive, and doctor identified this positive. But we are seeing that this red portion is, there is a difference in the heart rate. So we said the heart rate, resting state heart rate become abnormal. So you use our AI algorithm and we identified that actually this whole section patient has actually COVID. So you can see when the symptom become evident, several days before our algorithm managed to identify this patient is going to have some infection, maybe it's COVID. So at some point we will be certain this is COVID. So you can see we can alert the user to start medication, or we can alert the user to go into isolation. Don't mix with the people, don't propagate the disease. So we can significantly like restrict patient movement. So this technique is already developed. The paper is submitted, is under review now, and we didn't manage to yet create the pipeline entirely for deployment in the public domain. One student from Sharjah University is working for the app. 2 students from Dhaka University, Tripoli department is designing the other part of the hardware, and 1 student developed this part. So it's a collaborative work with Qatar University. It's going on now to finalize this one. So once we'll finalize as an application to release it, so that anybody want to use this wearable, using wearable device can use our application to monitor their body. And this is really useful for even other diseases. We can know beforehand, maybe few days beforehand, whether you are going to be infected some diseases. So you can see the application. So this is my last topic. This has serious implication on ICU doctors. You know, all over the world, when there is a wave comes, ICU doctors are the doctors who are mostly affected, because there are limited number of ICU facilities, especially in the low-income countries. It's become a severe problem. Oxygenation, ICU support become very, very big problem. Some person have money, is or she is going to ICU, but he or she doesn't need ICU. Whereas some person need ICU, doesn't have the money or doesn't have the power or capability, and they are dying. So this happened even in Italy. This happened. They need to take decision who should be allowed to die and who should be treated. So such a bad situation happens in the first and second wave. Hopefully the wave will in the upcoming time will not be that bad, but if it becoming bad, this kind of decision is very vital in the ICU. Like any patient come to the hospital, tested positive, where he should go? Should he return to the home, or should he admitted to the hospital, or should he be taken to the ICU straight away? It's a major decision doctor should take. But right now, there is no way. Doctors are doing their assumptions and things are not based on the massive artificial intelligence data and data-driven models. So we developed this pipeline based on 375 patient data from Wuhan hospital. So then we collaborate with Dhaka Medical Hospital in Bangladesh, and also there is a special hospital set up in during COVID last year.
which vanishes. I think you got in the news. So this hospital data. So and we validated later on this one, but I'm presenting here from 375 patients, where you have general patients, severe patients, critical patients, and some are survived, some are died. So we utilize this patient data, and only out of 76 biomarkers, only by 5 biomarkers. I think those who are familiar with the medical terms, lactate dehydrogenase is LDH, neutrophils is from CBC, lymphocytes is from CBC, and CRP. I think you have heard people about CRP. It's a very common, popular term become during COVID. CRP is a very important test for the COVID patient. So 5 parameters we identified out of the 76 parameters. Here I'm showing 10 parameters, top 10 parameters, but these 5 parameters we saw that can actually tell us Please. there is some, can you mute them? Okay, yeah. So this from these 5 parameters we can actually detect the risk of the patient, like low risk, moderate risk, or high risk. I'm giving here an example. Patient ID, unknown patient, for example, who has 70 years, who is 70 years old, and these are the neutrophils, lymphocyte, lactate dehydrogenase, and CRP parameters. So if the patient come to the hospital, doctor do these 1 CBC and these 2 tests, then immediately doctor will have these parameters, and then they will put in the model. And we have actually designed, my student designed an application for this. I'll show now. It's a little bit colorful application he likes. So next, I just put the numbers he showed. Put 70, 26.3, just some sample numbers so that you can see how easy to use it. 89.2, and then 495. So these numbers on doctor put just these 5 numbers on, and then press predict. Immediately, our AI model will give you within a couple of seconds what is the risk factor of this patient. So you can see if the arrow shows that the patient has a very high risk. So this patient in admission, we know that this patient has a very high risk. This patient should not be sent back to home or should not be treated in the ward. This patient should be treated with a high attention. So you can see the importance and applicability of this application. So this is the application scenario. So immediately it can show us low risk, moderate risk, or high risk. So, and here is the application link. I will share this on the chat as well. So you can actually use this. So, and also we tested with this application if we can detect the risk of the patient long before or not. Like some patient admitted hospital 1 month before the patient died. And you can see this horizontal line is admission. And the dots are actually when our algorithm managed to detect that this patient is high risk patient. So you can see all the cases. We just after few hours, this is in our scale basically. So after a few hours of hospital admission, our algorithm managed to tell that this patient is in high risk. So you should not admit this patient or in ward, or you should not leave this patient to go home. This is a high risk patient. So this algorithm can tell you immediately. So this is the last application I have mentioned. And I just want to introduce here that I have a wide collaborator from different countries, but I just would like to mention about Professor Mousuf Gabus from Finland, and Professor Khan from Qatar University, and Professor Sumaya from Qatar University, and Dr. Suzu from Qatar University College of Medicine. They are the main collaborator in Qatar side and Finland, but I have very large number of collaborators from Bangladesh, especially Professor Rahman on COVID, and some doctors from Hamad hospitals are collaborating. I'm just putting those who are related to this project, these 5-6 projects. And out of my 30 researchers, I'm just putting some team members who are part of these projects. And if you look at here, mostly they are from Bangladesh. And some of them are right now working with me from Bangladesh. They are from some from MIST like Sakya Pral,
and Farhan from Bangladesh Tripoli department. Sakib is doing masters in Qatar University, and Tausif did his masters from Dhaka University and now working in Qatar University as a researcher. Nabil finished his masters from Kuwait and worked in Samsung and worked with me as a researcher in Qatar University and now went to USA for PhD. Anas finished his masters from Qatar University and working as a researcher right now. Amit did his masters from Qatar University and working as a teaching assistant in Qatar University. And Maimuna did her undergrad in Qatar University and masters from HBQ and working as a researcher in Qatar University. I would like to thank, acknowledge them because they have significantly helped. Without their help, it was impossible to finish all this work. Thank you very much for your kind listening. And if you have any question, I'm more than happy to answer your question. Thank you very much. I can stop sharing so that you can see. Abdul Salam Shah. May I talk? This is Shafiqul Alam. Okay. Am I? Thank you very much, Dr. Muhammad Chaudhary. Well, this presentation was, well, all the listeners who right now listen to you, they will understand how valuable and how important it's going to be in future. I have listened very intently, and I was amazed that you have done this kind of advancement with this artificial intelligence, and you are working on the COVID-19 field. Thanks to all the professors and doctors as your collaborator, and also the students from Qatar University and from Bangladesh origin and from Egypt. I saw 8 of them, and 7 of professors and doctors. Definitely your work is going to have much value in medicine sector, biomedical sector. Very modest question 1. You have repeatedly said that this can detect COVID-19, but right now the world is experiencing another variant of this COVID, Omicron and Delta, and so on and so on. And the experts are predicting that some more variant may fall upon us, like any other epidemics. Does this, your work, will help to identify those variants, other than COVID-19? This is one part. And you have repeatedly mentioned that it's a very low cost application. Anybody can have its use on their smartphone and with simple tools. No need to go for very costly testing or test or other things. Well, if you can devise it for this so simple, then when you are expecting it to be finalized by your collaborators and all others, will make this project okay, and it will come to the market. And then, have you applied for the patent already? Okay, there is a time shortage, I understand. So I keep it here. If you can reply, please, Dr. Muhammad Chaudhary. Thank you very much for a very important and very nice question. I do agree, especially with the changes of the different variants. If it's remain COVID with different variants, especially Delta and the new variants now, Omicron, there might be changes in the pattern of the disease, but some of the algorithms which is designed from the early data set, like early COVID patients, it might not work here. It might work. It depends on evaluation. If we evaluate on the new variant patients and see how well the algorithm performs on detecting these new patients. So without testing, it is very hard to say.
but the common trend of the patient, I believe the biomarkers, especially the blood parameters, will be more or less similar behavior. But the cough and the breathing sound things we already tested in a short scale in Qatar, and we are seeing that model is failing because of the new variant has new symptoms, and a lot of people are vaccinated now, and the disease is becoming mild now for them. So severity is no more that much in the population now, especially in Qatar we have seen. So now that's why I'm asking, if we want to really utilize this strength of AI, we should train the model with the new data so that we can take benefit immediately. And if we train again quickly, because now the framework, we have already done the exhausting task. We don't need to do anything more. Just if we get the data, we have made the AI server in such a way. Now, any new data will come, we can retrain model immediately, and within 1 or 2 days, we can release the model. We don't need to spend months on this. Now, if we release this, so new application, new strain come, we can check the effect on it. If you can train the model again, retrain the model on the new variant data, the model will perform. We have no doubt on that. So we need help on getting more data from the new variant, especially from different part of the world. This is one thing. Regarding your second part of the question for the patenting, for X-ray, you already patented it. So, but we are not making the technology free. We are making the service free. So service, as I have shown you, service is available. Anyone from any part of the world, they can use it. But what algorithm is working in the backend, and the codes and things, we are not disclosing that. That is patented. So any part of the world, anywhere who cannot afford, they can use it as a service. There is no problem. Any hospital in the world can use it. But if they want to own it, they cannot, because that is patented. Hope that I have answered your question. Surely, I don't have any argument over this, because you are working on it. I became just curious. That's why I asked you. Yeah, sure. Yeah. Simple. Yeah. Simple. And may I add one simple thing again? Is there anybody, any agency, any group of people who are working for medication with this AI application for COVID or Omicron or Delta, whatever it is? Is there any group working to apply for medication? Medication means, you mean using this technique? Some person is COVID infected or Omicron infected, then what medicine he should need? The doctor is over here. He will prescribe him. But even though, can we take the benefit of AI for prescribing medicine? Actually, if you have any knowledge that anybody is working on it. I mean, during the initial stage of the pandemic, drug discovery is a massive branch of AI now, because when any drug is discovered now, you need to investigate a lot of different things, and for human it takes years to investigate and identify which drug will be suitable for this particular disease. That's why doctors, like a researcher now, using AI to identify the drug which should be applied for this particular disease. So a lot of research have been taking place on this direction, but I'm not working on this direction, but there are a lot of research has been taking on this direction to discover drug with the help of AI for COVID patients. And we hope, inshallah, very soon we'll get real drug which will help COVID patient just to cure from it, not just vaccinate, not just protection. Thank you very much. Any question? Anybody? আজকের অনুষ্ঠানের কিনুট স্পিকার ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক চৌধুরীকে তার মূল্যবান এবং সময় উপযোগী প্রেজেন্টেশন প্রদান করার জন্য অশেষ ধন্যবাদ। আমরা এখন বক্তৃতা অনুষ্ঠানে চলে যাচ্ছি। শুরুতেই সকল বক্তাকে সবিনয় অনুরোধ করব খুব সংক্ষেপে নিজ নিজ বক্তব্য উপস্থাপন করার জন্য। আমি আমাদের মাঝে একজন গেস্ট দেখতে পাচ্ছি, উনি আইবি দুবাই চ্যাপ্টার থেকে
আমাদের সাথে সংযুক্ত আছেন ইঞ্জিনিয়ার আব্দুস সালাম খান, চেয়ারম্যান দুবাই চ্যাপ্টারের। সালাম ভাই কিছু বলবেন? আপনি মাইকটা মিউট আনমিউট করেন। হ্যাঁ, ওকে। আসসালামু আলাইকুম। প্রথমেই আমি কাতার ওভারসিজ চ্যাপ্টারকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি, যেখানে মাননীয় রাষ্ট্রদূত মহোদয় সাহেব অত্যন্ত ব্যস্ত থাকা সত্ত্বেও এর গুরুত্ব অনুভব করে আজকে এখানে উপস্থিত হয়েছেন। এবং আমাদের আইবির হেডকোয়ার্টার থেকে আমি এইচজিএস সাহেবকে দেখতে পাচ্ছি, এবং আজকে যিনি উপস্থাপন করেছেন, সারা বিশ্বে এখন আমরা কোভিড নিয়ে অত্যন্ত চিন্তিত। মিলিয়ন মিলিয়ন মানুষ কোভিড আক্রান্ত হচ্ছে। উনি অত্যন্ত চমৎকার ভাবে ওনার যে গবেষণা এটা উপস্থাপন করেছেন অত্যন্ত সহজ পদ্ধতিতে, এবং এআই ইউজ করে একটা ডিজিটাল মোবাইল থেকে যদি আমরা রেজাল্টটা পাই, বিশ্ববাসী মানুষ উপকৃত হবে এবং প্রচুর টাকা পয়সা এবং সময় লাগতেছে এগুলো করার জন্য, এখান থেকে আমরা পরিত্রাণ পাব। আমি নিজেই জাস্ট নাও আমি ডাউনলোড করেছি, হয়তো কোনো কারণবশত এরার আসতেছে, পরে আমি হয়তো কথা বলবো। উনি যেভাবে উপস্থাপন করেছেন এটি আমাদের দেশের জন্য একজন শিক্ষক তথা একজন বাংলাদেশী হিসাবে, যদি উনি কাতারে বসে আছেন, বিশ্বের দরবারে বাংলাদেশ আরো উজ্জ্বল হবে এবং বাংলাদেশের সুনাম আমরা যারা বহির্বিশ্বে আছি প্রত্যেকের জন্যই দেশের ভবিষ্যৎ এবং দেশের মান সম্মান বয়ে নিয়ে আসবে। আমি প্রত্যাশা করি আজকের এই ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে যে বিষয়ে আলোচনা হচ্ছে এটি ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়াতে যেন প্রচার হয়, এবং যদি সম্ভব হয় বাংলাদেশের যে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়া এবং সোশ্যাল মিডিয়াগুলো আছে সেখানে এই খবরটি পৌঁছে দিলে বাংলাদেশের মানুষ তথা মিডিয়ার মাধ্যমে সারা বিশ্ববাসী জানতে পারবে। এটি আমাদের জন্য একটা বিরাট প্রাপ্তি হবে। আজকের এই অনুষ্ঠানে আমি এই গুরুত্বপূর্ণ বিষয়টি উপস্থাপন করার জন্য উপস্থাপক ডক্টর মোহাম্মদ চৌধুরী এবং যারা আয়োজন করেছেন, বিশেষ করে কাতার ওভারসিজ চ্যাপ্টার এবং যারা উপস্থিত হয়ে আজকে এই অনুষ্ঠানকে সার্থক করেছেন, দুবাই আইবি চ্যাপ্টারের পক্ষ থেকে আমি আপনাদের সকলকে ধন্যবাদ এবং আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ আপনাদের সকলকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ ইঞ্জিনিয়ার আব্দুস সালাম খান, চেয়ারম্যান দুবাই চ্যাপ্টার, আপনাকে মূল্যবান বক্তব্য উপস্থাপন করার জন্য। আমি এখন বক্তব্য রাখার জন্য অনুরোধ করব ব্রিগেডিয়ার জেনারেল এমডি সাজ্জাদ হোসেন, প্রতিরক্ষা উপদেষ্টা দোহা দূতাবাস। সাজ্জাদ সাহেব আছেন? আচ্ছা, ডক্টর রাশেদ নোমান, ডক্টর রাশেদ নোমান ভাই কি আছেন? ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিকুল আলম, শফিক ভাই আপনি কিছু বলেন। Assalamu alaikum. All right. ওয়ালাইকুম সালাম। IB Qatar প্রধান অতিথি, আজকের সেমিনারে প্রধান অতিথি মাননীয় রাষ্ট্রদূত এক্সেলেন্সি এবং এমবাসি থেকে মুস্তাফিজুর রহমান সাহেব আছেন দেখতে পাচ্ছি, মাহবুর রহমান সাহেব আছেন দেখতে পাচ্ছি, বিদেশ দুবাইয়ের আব্দুস সালাম খান ছিলেন চেয়ারম্যান দুবাই, রিয়াদ আইবি চ্যাপ্টার থেকেও ছিলেন জনাব নুরুল হুদা, এবং উপস্থিত আছেন আরো যারা বিশিষ্ট ব্যক্তিবর্গগণ, আইবি কাতার চ্যাপ্টারের সদস্যগণ। আমরা আমাদের দেশের এক মহান সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছি। আমাদের এখন ভাষার মাস ফেব্রুয়ারি, ভাষার মাস, এবং সেই সঙ্গে আমাদের স্বাধীনতার 50 বছর পূর্ণ হলো সেটাও, এবং মুজিব শতবর্ষ, সব মিলিয়ে সবকিছু একটা গুরুত্বপূর্ণ সময় বহন করতেছে আমাদের এখানে। আর এই আজকের সেমিনারে যে বিষয় নিয়ে আলাপ হলো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, বাংলাতে এটাকে বলা যেতে পারে যে কৃত্রিম বুদ্ধিমত্তা, বাট কৃত্রিম না বলে এটাকে বলা যেতে পারে যে
পরিচর্যিত বুদ্ধিমত্তা, অর্থাৎ ইন্টেলিজেন্স আছে হিউম্যান, অ্যানিমালস এন্ড আদার্স। হিউম্যান বিংস এর ইন্টেলিজেন্স আর অ্যানিমাল ইন্টেলিজেন্স অনেক লিমিটেশন আছে অ্যানিমাল ইন্টেলিজেন্সের উপরে। হিউম্যান ইন্টেলিজেন্স ইজ দ্য প্রাইম ইন্টেলিজেন্স। আমরা যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা আজকে বললাম এখানে, সেটাও হিউম্যান ইন্টেলিজেন্সেরই ফল। তারাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে, রোবটকে শেখায় এবং জানায় যে তাকে কি করতে হবে, এবং সেই হিসাবে সে কাজ করতে থাকে অনেক ট্রায়াল অ্যান্ড এরর দিয়ে, এবং সে শেষ পর্যন্ত ডিজায়ার্ড ভ্যালু কি হবে সেটা আগে থেকে ঠিক করে দেওয়া থাকে ফ্রম হিউম্যান ইন্টেলিজেন্স। তারপরে সে সেই লক্ষ্যে পৌঁছতে পারে। এই কাজটা আমাদের কি করে দিতে হয়, তারপরে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সুফলটা পাই। ইন্টেলিজেন্স এমন একটা জিনিস, যেমন আমাদের তো, আমি একটু সহজ ভাষায় বলতে চাচ্ছি কথাটা, সেটা হলো যে প্রাণীগুলোও ইন্টেলিজেন্স আছে। যেমন আমরা যদি বিভিন্ন প্রাণীর তাদের পারঙ্গমতার প্রতি তাকাই, যদি দেখি আমরা, যেমন পাখিরা বাসা বানায়। শুধু উদাহরণ ছোট্ট দেব, যে বাবুই পাখি আছে, তারপরে উইভিং বার্ড আছে, তারা যে কি নিপুণতার সঙ্গে তাদের সেই বাসাটা বানায়, সেটা অনেক সময় আমাদের কাছে খুব আশ্চর্যের ব্যাপার বলে মনে হয়। পিঁপড়ে, উইপোকা, মৌমাছি তাদের বাসা বানায়, এগুলো তাদের ইন্টেলিজেন্স। আর ইন্টেলিজেন্স গাছেরও আছে। গাছ যেমন কখন সে ফল দেবে এবং কখন সে ফুল দেবে এবং তারপরে ফল দেবে, সেটা নির্ধারণ করে নেয় সে এনভায়রনমেন্টের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে। এবং কখন তার পুরনো পাতা ফেলে দিয়ে নতুন পাতা গজাতে হবে, এটাও সে ঠিক করে নেয় এনভায়রনমেন্ট থেকে, সার্কামস্টান্সেস থেকে। পুরনো ডালও সে ফেলে দিয়ে নতুন ডাল গজায়। এগুলো সবই ইন্টেলিজেন্সের পর্যায়ে পড়ে। অনুকূল পরিস্থিতি যখন সে পায় তখনই সে এটা করে। সমুদ্রের প্রাণীদের মধ্যেও আমরা এই ইন্টেলিজেন্সের লক্ষণ দেখতে পাই। একটা কয়েকটা সামান্য উদাহরণ, যেমন একটা টার্টল সমুদ্রে হাজার হাজার মাইল দূর থেকে হলেও সে যেখানে ব্রিডিং গ্রাউন্ড ছিল তার, সেখানেই ফিরে আসে ডিম দেওয়ার জন্য এবং তার নেক্সট জেনারেশনকে তৈরি করার জন্য। টার্টল আসে। তারপরে আরেকটা সবচেয়ে বড় উদাহরণ স্যামন ফিশ। স্যামন ফিশ ডিম পাড়ার জন্য তার সেই পুরনো পানিতে ফেরত যায় যেখান থেকে তার জন্ম হয়েছিল, এবং এই যাওয়ার পথ যে কত বিপদ সংকুল, এটা যারা ফলো করে স্যামন ফিশকে, সেটা দেখলে পরে বোঝা যায়। এবং এই যাত্রাপথে সে কোনো জায়গায় পানিও থাকে না, কোনো জায়গায় পানি অনেক উঁচুতে থাকে, লাফ দিয়ে সে উঠে পড়ে। এবং তাদের এই যাত্রাপথের সময় অন্যান্য প্রাণীরা জানে যে আমাদের খাবার এদিক দিয়ে যাচ্ছে, প্রোটিন যাদের দরকার হয়, যেমন ভল্লুক, অন্যান্য প্রাণী, শিয়াল, তারা এসে সেখানে উপস্থিত হয়। এটাও তাদের ইন্টেলিজেন্স। মানে ইন্টেলিজেন্সের ব্যাপারটা আমি এইভাবে বলতে চাচ্ছি খুব সহজ হিসাবে। আরো কত উদাহরণ আছে এগুলোর। আর এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটার ব্যাপকতা অনেক। আমরা এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করতেছি মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন দিয়ে, এবং তারপরও আছে রিইনফোর্সড লার্নিং। তার মধ্যে প্রধান জিনিস হেলথ কেয়ারে এটার খুব ব্যাপক ব্যবহার হচ্ছে ইদানিং। পাবলিক সার্ভিসেসে হচ্ছে, বিজনেস ইন্ডাস্ট্রিতে হচ্ছে, ব্যাংকে হচ্ছে। ব্যাংকে ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড ফ্রড, সেগুলো ডিটেক্ট করার জন্য হয়। মেডিসিনের জন্য হচ্ছে, ড্রাগের জন্য হচ্ছে। ড্রাগ বলতে আমি বুঝাচ্ছি মেডিসিন এন্ড ড্রাগ, নট ড্রাগ। ওয়্যার হাউসের স্পেস লিমিটেশনের জন্য ওয়্যার হাউস থেকে কতখানি রাখা যেতে পারবে। এনিওয়ে, ওয়্যার হাউস ম্যানেজমেন্ট, যেটা অ্যামাজন ব্যবহার করে সবচেয়ে বেশি। তারপরে জন্য একাডেমিক ইন্টারেস্টের জন্য সবকিছু হচ্ছে এগুলো। তারপরে এগুলোর ব্যবহার আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমরা ব্যবহার করি এভরিডে লাইফে, যেমন গুগল, মাইক্রোসফট, অ্যাপল, সিরি, এগুলো সবই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এগুলো আমরা ব্যবহার করতেছি। এরপরও আরো উন্নতি হচ্ছে। শুরু হয়েছিল জিনিসটা 30-এর দশক থেকে, এখন এসে এই পর্যায়ে দাঁড়িয়েছে, আরো অনেক দূর এগোবে। কিন্তু এই হিউম্যান ইন্টেলিজেন্স আমাদের দরকার লাগবে। আর ইন্টেলিজেন্সের জন্য যে কম্পিউটারের যে ব্যবহার,
কম্পিউটারও এখন অন্যদিকে এগিয়ে যাচ্ছে। আমরা শুনতে পাচ্ছি ইদানিং যে কোয়ান্টাম কম্পিউটারের ক্ষমতা হবে এখনকার যে ফাস্টেস্ট and with the mass storage of information নিয়ে যে কম্পিউটার আছে তার চেয়ে তো কোয়ান্টাম কম্পিউটারের ক্ষমতা হবে exponentially progressive, exponentially aggressive। তখন আরো কত কিছু আমরা জানতে পারবো, দেখতে পারবো। আজকে মোহাম্মদ চৌধুরী যেটা আমাদেরকে জানালেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আমরা কত সহজে রোগ নির্ণয় করতে পারবো, পরের ধাপ আরো পরে আসবে, আরো হয়তো ওনারা এগোবেন এটার উপরে কথা বলতে বলতে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে আমরা একটা জিনিস এখনই ব্যবহার করি। আমি যে প্রশ্নটা করেছিলাম ওনাকে যে ড্রাগ প্রেসক্রাইব করার জন্য, ব্রেন ক্যান্সারের জন্য এখনই কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করা হয় যে মেডিসিনের মাত্রা কেমনটি হবে এবং কোন মেডিসিন কি পরিমাণে দিলে টিউমারের সাইজ কমে আসবে। টিউমার একেবারে শেষ করা যাবে না, কিন্তু কমবে কিংবা স্টেবল রাখা যাবে, এই পর্যায়ে রাখা যায়। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আপনারা সবাই পড়াশোনা করেন, আপনারা জানেন, আমি সামান্য একটু বললাম। আর আইবি কাতার চ্যাপ্টারকে তাদের এই উদ্যোগের জন্য, মোহাম্মদ চৌধুরীকে বিশেষ করে তার এই গবেষণালব্ধ ফল আমাদের সামনে উন্মুক্ত করার জন্য, এবং উনি যে জানালেন যে এটা অ্যাপ্লিকেশন আমাদের দেশে হতে পারে, এখানে হতে পারে, তার জন্য আমাদের এক্সেলেন্সি নিশ্চয়ই চিন্তা করবেন যে কিভাবে এটার অ্যাপ্লিকেশন আরো ব্যাপক করা যেতে পারে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ইঞ্জিনিয়ার শফিকুল আলম, এক্স চেয়ারম্যান আইবি কাতার চ্যাপ্টার, আপনার সুন্দর মূল্যবান বক্তব্য রাখার জন্য। আমি এখন বক্তব্য রাখার জন্য স্পেশাল গেস্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহাদাত হোসেন শিবলু, পিএনজি, অনারি জেনারেল সেক্রেটারি ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আইবি, শিবলুকে আমি অনুরোধ করছি বক্তব্য রাখার জন্য। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ কাতার ওভারসিজ চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন মেডিসিন কাতার ইউনিভার্সিটি এক্সপিরিয়েন্স শীর্ষক সেমিনারে সভাপতিত্ব করছেন আইবি কাতার ওভারসিজ চ্যাপ্টারের মাননীয় চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গাজী মোহাম্মদ বদরুদ্দোজা। আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনারে প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন বাংলাদেশ দূতাবাস কাতারের মাননীয় রাষ্ট্রদূত জনাব মোহাম্মদ জসিমউদ্দিন এনডিসি। গেস্ট অব অনার হিসাবে আমাদের আইবির মাননীয় প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুদা সাহেবের উপস্থিত থাকার কথা ছিল। উনি ওনার শারীরিক একটু অসুস্থতার কারণে আজকে এখানে উপস্থিত হতে পারেননি। আইবির ভাইস প্রেসিডেন্ট একাডেমিক অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ হুসাইন সাহেব, উনিও রাষ্ট্রীয় কাজে একটু ঢাকার বাইরে আছেন। তা আরো উপস্থিত আইবি কাতার ওভারসিজ চ্যাপ্টারের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বিএম কামাল হোসেন, মূল প্রবন্ধকার কাতার ইউনিভার্সিটি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের সহকারী অধ্যাপক ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী, পিএইচডি। আরো উপস্থিত আছেন আমাদের আইবি কাতার ওভারসিজ চ্যাপ্টারের প্রাক্তন চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল আলম, যিনি কিছুক্ষণ আগে বক্তব্য রেখেছেন। উপস্থিত আমাদের দুবাই ওভারসিজ চ্যাপ্টারের দীর্ঘদিনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন ইঞ্জিনিয়ার আব্দুল সালাম খান, উনি খুব সুন্দর বক্তব্য রেখেছেন। আজকের সেমিনারের সঞ্চালক আইবি কাতার ওভারসিজ চ্যাপ্টারের সম্মানী সম্পাদক ইঞ্জিনিয়ার হাফিজউদ্দিন ঢালি ও কাতার ওভারসিজ চ্যাপ্টারের সকল সম্মানিত সদস্যবৃন্দ এবং ভার্চুয়ালি আজকের এই সেমিনারে যুক্ত অতিথিবৃন্দ, বাংলাদেশ থেকে আজকের এই সেমিনারে যারা অংশগ্রহণ করেছেন সে সকল প্রকৌশলীবৃন্দ, আসসালামু আলাইকুম। অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন মেডিসিন কাতার ইউনিভার্সিটি এক্সপিরিয়েন্স শীর্ষক আজকের এই সেমিনারে আমাকে বক্তব্য রাখার সুযোগ করে দেওয়ার জন্য আমি আইবি কাতার নির্বাহী কমিটি সহ কাতার ওভারসিজ চ্যাপ্টারের সকল সদস্যকে আমার নিজের পক্ষ থেকে এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। বর্তমান কোভিড পিরিয়ড চলছে, বাংলাদেশেও থার্ড ওয়েভ, যেটাকে নতুন ভেরিয়েন্ট ডেল্টা ওমিক্রনে আক্রান্ত বাংলাদেশ।
এই সময় এই বর্তমান সময়োপযোগী এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আজকে এই সেমিনার আয়োজন করার জন্য আমি আমার নিজের এবং আইবি নির্বাহী কমিটির পক্ষ থেকে আইবি কাতার ওভারসিজ চ্যাপ্টারকে জানাই আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, আমি এই সুবর্ণ জয়ন্তীতে প্রথম শ্রদ্ধা প্রদান করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার জন্ম না হলে আমরা এই বাংলাদেশের স্বাধীনতা পেতাম না, যার জন্ম না হলে হয়তোবা আজকে আমাদের এই বাংলাদেশ এবং কাতারের সাথে যে অ্যাকচুয়ালি আমাদের সেমিনার আয়োজন করছি সেটা হয়তো সম্ভব হতো না। ফেব্রুয়ারি মাস, ভাষার মাস, আমি এই ভাষা আন্দোলনে শহীদ সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন মেডিসিন, কাতার ইউনিভার্সিটি এক্সপিরিয়েন্সের বিষয়ে আমাদের বাংলাদেশেরই গর্বিত সন্তান, যিনি কাতার ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর এনামুল হক চৌধুরী, খুব সুন্দর সুশৃঙ্খলভাবে এবং গুরুত্বপূর্ণ প্রবন্ধ উপস্থাপন করেছেন। এবং এই প্রবন্ধের মাধ্যমে আমরা জানতে পারলাম কিভাবে স্মার্ট ফোনের মাধ্যমে, ট্যাবলেটের মাধ্যমে এবং কম্পিউটারের মাধ্যমে কিভাবে কোভিড এই যে ভেরিয়েন্ট গুলো, নতুন নতুন ভেরিয়েন্ট আসছে, এগুলোকে আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো অল্প খরচে এবং অল্প সময়ের মধ্যে। তাই আমি ওনার এই গুরুত্বপূর্ণ এই রিসার্চ পেপারটি আজকে উপস্থাপন করেছেন সেমিনার আকারে, তাই ওনাকে আমি আমার নিজের পক্ষ থেকে এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের পক্ষ থেকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সালাম ভাই এবং শফিক ভাই যে বক্তব্য রেখেছেন এবং পরবর্তীতে আমাদের আজকের অনুষ্ঠানের যিনি মধ্যমণি, যার বক্তব্য আমরা শোনার জন্য অধিক আগ্রহে অপেক্ষা করছি, আমরা ওনার বক্তব্যের মাধ্যমে আমরা কিভাবে কাতারে আমাদের যারা বাঙালিরা এখানে বসবাসরত আছেন তারা এবং বাংলাদেশকে কিভাবে এই রিসার্চ পেপারের মাধ্যমে বাংলাদেশের জনগণ উপকৃত হতে পারে সে ব্যাপারে আমরা একটা দিক নির্দেশনা পাবো বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। এবং আমি আজকের কিনোট স্পিকারকে আহ্বান জানাবো, পাশাপাশি কাতার ওভারসিজ চ্যাপ্টারের নেতৃবৃন্দের কাছে আমার আহ্বান থাকবে, আপনারা আজকের এই রিসার্চ পেপারটি এবং এই রিসার্চ পেপারের যে সুপারিশমালাটি আসবে সেটি আমাদের কাছে পাঠিয়ে দিলে আমাদের বাংলাদেশে আপনারা জানেন বুয়েট, কুয়েট, এমআইএসটি এবং গণস্বাস্থ্য যে হসপিটাল আছে সেখান থেকে ইতিমধ্যে প্রায় 130 জনের মধ্যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার বের হয়ে এসেছে। আমাদের দেশে আগে যারা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন তারাই এই বায়োমেডিক্যাল সেক্টরে কাজ করত। এখন বর্তমানে বাংলাদেশে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার বের হয়ে যাচ্ছে। এই বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারদের কাজই হচ্ছে আজকে যে আমাদের ডক্টর চৌধুরী যে উপস্থাপনা রিসার্চ পেপারটি উপস্থাপনা করেছেন, আমরা আশা করব আমাদের দেশের যারা বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার আছে তাদের মাধ্যমে এবং আমাদের ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের মাধ্যমে আপনাদের এই সুপারিশ মেলাটি আমরা স্ব মন্ত্রণালয়ে পাঠাতে ব্যবস্থা গ্রহণ করব এবং আমাদের যে 7টি ইঞ্জিনিয়ারিং ডিভিশন আছে তার মধ্যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের মাধ্যমে আমরা এই পেপারটি জার্নালে প্রকাশ করার উদ্যোগ গ্রহণ করি। মাননীয় প্রধান অতিথি, শত ব্যস্ততার মাঝেও আজকের সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমাদের বাংলাদেশের সকল প্রকৌশলীদেরকে আপনি এবং কাতার ওভারসিজ চ্যাপ্টারের সকল প্রকৌশলীদেরকে আপনি ধন্য করেছেন। সেজন্য আমি ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের পক্ষ থেকে এবং কেন্দ্রীয় কাউন্সিলের পক্ষ থেকে আপনার প্রতি জানাই ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। ধন্যবাদ জানাচ্ছি সেমিনারের গেস্ট অফ অনার যিনি আজকে উপস্থিত হতে পারেননি, আমাদের আইবির প্রেসিডেন্ট মহোদয়। আমি আজকের সেমিনারের মূল প্রবন্ধকারকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, আজকের এই গুরুত্বপূর্ণ সেমিনারটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। দেশের এবং দেশের বাহিরের দূর দূরান্ত থেকে যারা মূল্যবান সময় ব্যয় করে এই প্যান্ডেমিকের মধ্যে আজকের সেমিনারে অংশগ্রহণ করেছেন তাদেরকেও আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আপনারা সকলে সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। ধন্যবাদ সবাইকে।
ধন্যবাদ। ঢালি। হ্যাঁ, ধন্যবাদ শাহাদাত হোসেন শিবলু মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আমি রিকোয়েস্ট করব ইঞ্জিনিয়ার BM কামাল হোসেন, ভাইস চেয়ারম্যান আইবি কাতার চ্যাপ্টার, উনাকে কিছু বলার জন্য। ধন্যবাদ। আজকের এই সেমিনার অ্যাপ্লিকেশন অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন মেডিসিন এর চিফ গেস্ট হিজ এক্সেলেন্স মিস্টার MD জাসিমউদ্দিন NDC, অনারেবল অ্যাম্বাসেডর অফ বাংলাদেশ ইন কাতার চ্যাপ্টার এবং প্যাট্রন অফ আইবি কাতার চ্যাপ্টার, গেস্ট অফ অনার ইঞ্জিনিয়ার মোহাম্মদ নুরুল হুদা, প্রেসিডেন্ট ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ, স্পেশাল গেস্ট ইঞ্জিনিয়ার মোহাম্মদ হোসাইন, ভাইস প্রেসিডেন্ট একাডেমিক অ্যান্ড ইন্টারন্যাশনাল IB, Engineer Mohammad Shahadat Hossain Shiblu, Professional Engineer, Honorary General Secretary of IB, Bangladesh. Keynote speaker, Dr. Mohammad Chaudhary, just Qatar chapter সম্মানিত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গাজী মোহাম্মদ বদরুদ্দোজা, ইঞ্জিনিয়ার হাফিজউদ্দিন ঢালি, Honorary Secretary, সকল আইবি কাতার চ্যাপ্টারের কমিটি মেম্বার এবং যারা এখানে আরো অংশ করেছেন, অনেক ইঞ্জিনিয়ার অংশ করেছেন এবং আরো যারা অংশ করেছেন বিভিন্ন সেক্টর থেকে এবং কাতার থেকে, বাংলাদেশ থেকে এবং অন্যান্য কান্ট্রি, UAE, এখানে আছেন ইঞ্জিনিয়ার আব্দুল সালাম, চেয়ারম্যান UAE, ফর্মার চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শফিকুল আলম, কাতার চ্যাপ্টার, এবং যারা সবাই এখানে অংশ করেছেন তাদের মূল্যবান সময় দিয়ে তাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম এন্ড গুড আফটারনুন। এখানে স্পেশাল ধন্যবাদ দিচ্ছি আজকের চিফ গেস্ট হিজ এক্সেলেন্স MD জসিমউদ্দিন NDC, ওনার মূল্যবান সময় দেওয়ার জন্য। এন্ড আমাদের আজকের যে কিনোট স্পিকার ডক্টর মোহাম্মদ চৌধুরী, ওনার সত্যি খুব সুন্দর একটা সাবলীল সময় উপযোগী একটা প্রেজেন্টেশনের জন্য, যেটা আসলে আমার মনে হয় যে আমি অনেক ইনফরমেশন পেয়েছি এবং সবাই আশা করি অনেক নলেজ এখান থেকে পেয়েছেন। বলতে গেলে জাস্ট কিছু কথা বলি এখানে, যে আমরা কোন ধরনের ইনফরমেশন আসলে এটা অনেক কিছু জানতাম না, যেগুলো আজকে জানলাম যে কোভিড এর যে ইফেক্টটা, এটা কিভাবে আমরা নিজেরাই ডিটেক্ট করতে পারি ফ্রম এক্স-রে রেজাল্ট থেকে, এটা সম্পর্কে আইডিয়া পেলাম। জানতে পারলাম যে কফ সাউন্ডটা কোভিড এর উপর কিভাবে ইফেক্ট করে, এটা এই যে ইফেক্টটা থেকে আমরা নিজেরাও আইডিয়া পেতে পারি যে আমাদের আসলে কি কোভিড উই আর এফেক্টেড অর নট। তারপর আমাদের হাঁটার প্যাটার্ন থেকে আমরা কিভাবে এটাকে ডিটেক্ট করতে পারি, এরকম অনেক মূল্যবান ইনফরমেশন আসলে উনি এখানে অ্যাড করেছেন ওনার প্রেজেন্টেশনে। সত্যি এটা খুবই সুন্দর এবং সবার জন্য আশা করি এটা খুবই মূল্যবান একটা প্রেজেন্টেশন। জাস্ট আশা করি আমরা ফিউচারে আমরা আমাদের থাকবে, চেষ্টা থাকবে যে আরো সুন্দর এরকম এই ধরনের সুন্দর সুন্দর প্রেজেন্টেশন জাস্ট অর্গানাইজ করে আমাদের ইঞ্জিনিয়ারিং সোসাইটিকে সমৃদ্ধ করার জন্য। এবং আপনাদের সবাইকে ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ যে আপনারা এই সময় আজকের যেই কোভিড খুব পিক আওয়ারে সবাই মূল্যবান সময় দিয়ে এখানে দিচ্ছেন এবং এখানে ইয়েটাকে সেমিনারকে ফলো করছেন। সবাইকে ধন্যবাদ। এই বলে আর কি আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ BM কামাল হোসেন আপনার মূল্যবান বক্তব্য রাখার জন্য। এখন আমরা বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় রাষ্ট্রদূত মোহাম্মদ জসিমউদ্দিন NDC, এক্সেলেন্সি। এখন আপনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করব এবং তার সাথে আজকের অনুষ্ঠানের ইভেন্ট কোঅর্ডিনেটর হিসেবে এখন থাকবেন এখন থেকে ইঞ্জিনিয়ার মোহাম্মদ সাইফুল ইসলাম। থ্যাংক ইউ। আমাকে শুনতে পাচ্ছেন? জি, শোনা যাচ্ছে। আজকের ওয়েবিনারের সঞ্চালক প্রকৌশলী হাফিজউদ্দিন ঢালিকে অনেক ধন্যবাদ। বরাবরের মতো সুন্দর এবং সাবলীল অনুষ্ঠান সঞ্চালনা। আইবি কাতার চ্যাপ্টার চেয়ারম্যান এবং অন্যান্য নেতৃবৃন্দ, কেন্দ্রীয় আইবির সাধারণ সম্পাদক মহোদয়, ঢাকা, দুবাই, রিয়াদ এবং অন্যান্য টাইম জোন থেকে যারা কাতারে বসবাসরত প্রকৌশলীবৃন্দ, দূতাবাসে আমার সহকর্মীবৃন্দ, যারা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছেন এবং শুনছেন এবং পরে যারা ইউটিউবে ধারণকৃত ভিডিওটি দেখবেন এবং শুনবেন, প্রিয় প্রবাসী বাংলাদেশী ভাই বোনেরা, এখন যারা শুনছেন তাদেরকে আসসালামু আলাইকুম ও দোহা থেকে শুভ।
ফেব্রুয়ারি মাস ভাষার মাস। সামনে আসছে 21শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস। এই মাসে একই সাথে আমরা পালন করি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। শুরুতে ভাষা আন্দোলনের অকুতোভয় সৈনিকদের, অকুতোভয় শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি, স্মরণ করি, গভীর শ্রদ্ধা করে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যিনি ভাষা আন্দোলন সহ বাংলাদেশ প্রতিষ্ঠার সব আন্দোলনের পুরোধা ছিলেন। যারা ভাষার জন্য প্রাণ দিয়ে গেছেন তাদের আমরা ভুলিনি। আমার ভাইয়ের রক্তে রাঙানো 52 মহান 21শে মাসে আমরা শত্রু মিত্র চিনেছি, পরিচয়ের সন্ধান পেয়েছি। 21-এর সিঁড়ি পেয়ে 71 যখন পেয়েছে আমাদের পরমপ্রিয় স্বাধীনতা, যার ফলে আমরা আমাদের নিজস্ব ভূখণ্ডের উপর অধিকার প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছি। যে ভূখণ্ডে আমরা বাস্তবায়ন করে চলেছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধু সোনার বাংলা। এই ফেব্রুয়ারি মাসে আসুন দেশকে একটি উন্নত দেশ হিসেবে গড়ে তোলার কাজে আমাদের অঙ্গীকার পুনর্নবায়ন করি, নিজের নিজের জায়গা থেকেই দেশের জন্য কাজ করতে। এই মাসেই কাতারে স্পোর্টস ডে পালন করা হয়। বছরে যে দুটি দিন কাতার সরকারিভাবে পালন করে তার একটি হচ্ছে, এটি পালন করা হয় ফেব্রুয়ারি মাসের দ্বিতীয় মঙ্গলবার। এই দিন উপলক্ষে আমরা কাতারের হিজ হাইনেস আমির, কাতার সরকার এবং কাতারের জনগণকে আগাম আন্তরিক এবছর নভেম্বর ডিসেম্বর মাসে কাতারে বসতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপ। যে প্রস্তুতি আমি দেখেছি তাতে আমার দৃঢ় বিশ্বাস কাতারে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ একটি স্মরণীয় ফুটবল আসর হিসেবে মানুষের মনে স্থান করে নিতে সফল হবে। বিশ্বকাপ ফুটবলের সফল আসরের জন্য ভাতৃপ্রতিম কাতারের জন্য আমাদের অনেক শুভকামনা। আজকের আলোচনায় বিশ্বকাপ ফুটবলের প্রেক্ষাপটে এআই ব্যবহারের একটা প্রাসঙ্গিকতা উঠে এসেছে, দেখে ভালো লাগলো। এই দিক থেকেও এটা খুব সময়োপযোগী আয়োজন। এই বছরের প্রথম আজকের এই ওয়েবিনার আয়োজনের জন্য আইবি কাতার চ্যাপ্টারকে ধন্যবাদ জানাচ্ছি। এই পর্যন্ত আপনারা অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ওয়েবিনার আয়োজন করেছেন, তার জন্য আপনাদের সাধুবাদ জানাই। আজকে যিনি প্রবন্ধ উপস্থাপন করলেন ডক্টর মোহাম্মদ এনামুল হক চৌধুরী, তাকে ধন্যবাদ জানাই একটা টেকনিক্যাল বিষয়ে সহজভাবে আমাদের সামনে উপস্থাপন করার জন্য। তার সিভি যেটা আইবির প্রচার বিজ্ঞপ্তিতে দেখেছি তাতে তাদের শিক্ষা, গবেষণা এবং অভিজ্ঞতার সংক্ষিপ্ত বর্ণনা আছে। আজকের বিষয় নিয়ে তার কথা শুনে মনে হলো যে আমরা সত্যিকার একজন বিশেষজ্ঞের কাছ থেকে। আমি ব্যক্তিগতভাবে সমৃদ্ধ হয়েছি। আমার কাছে মনে হয়েছে রোগী চিকিৎসককে নিরাপদ রেখে আমাদের হাতে ধরা সেলফোনের মাধ্যমে এআই ব্যবহার করে কিউইউ কাফ স্কোপের মাধ্যমে ডাটা সংগ্রহের এই উদ্ভাবন একটি অসাধারণ উদ্ভাবন। আমাদের দেশ থেকে ডেটা সংগ্রহ করার কাজে কিংবা এখানে আমাদের প্রবাসীদের কাছ থেকে ডেটা সংগ্রহের প্রস্তাবটি একটি অত্যন্ত ভালো প্রস্তাব। অ্যাপ্লিকেশন আপনি বলেছেন বাংলায় করতে পারবেন এবং সেটা করলে সেটা আরো ভালো হয়। এবং আপনাকে এবং আপনার টিমকে আমি দূতাবাসে আমন্ত্রণ জানাচ্ছি এ বিষয়ে এবং অন্য প্রজেক্ট নিয়েও আরো কথা বলে এই নিয়ে কি করা যায়, আমরা কিভাবে কাজে আসতে পারি সেটা নিয়ে কথা বলার জন্য। এই সুযোগে আপনার যে সমস্ত সহকর্মী এই প্রজেক্টে বা অন্যান্য প্রজেক্টে যেগুলো আপনি তুলে ধরেছেন আজকে উপস্থাপনায়, যারা যুক্ত ছিলেন তাদেরকে আমি সাধুবাদ জানাই। আমার পক্ষ থেকে তাদেরকে আমার ধন্যবাদ এবং শুভেচ্ছা পৌঁছে দেওয়ার জন্য। শুধু আইবি কাতার চ্যাপ্টার পরপর দুটো ওয়েবিনার করলেন ইন্টারডিসিপ্লিনারি টপিক নিয়ে। গত বছরের শেষ ওয়েবিনারটি ছিল বিশ্ব প্রকৌশল নিয়ে, আর এই বছরের প্রথম ওয়েবিনারের প্রতিপাদ্য হিসাবে আপনারা বেছে নিয়েছেন এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ও কোভিড। এই দুটো ওয়েবিনারে প্রকৌশল এবং চিকিৎসা বিজ্ঞানের মেলবন্ধনের একটা চেষ্টা করা হয়েছে। দুটো বিষয়ের একটা দীর্ঘমেয়াদী ফল পড়বে চিকিৎসা বিজ্ঞান তথা আমাদের জীবনের উপর। গত ওয়েবিনার টিস্যু প্রকৌশল এবং অর্গানো চিপ ধারণার সাথে 4টি রোগ অর্থাৎ হৃদরোগ, ডায়াবেটিস, ক্যান্সার ও আলসার চিকিৎসা এবং নিরাময়ের একটা যোগসূত্র প্রতিষ্ঠা চেষ্টা করেছে। এই 4টি রোগ দীর্ঘমেয়াদে আমাদের জীবন অংশ এবং আমাদের জন্য সে আলোচনা বিশেষভাবে প্রযোজ্য এই কারণে যে এই ধরনের রোগে আমাদের মতো দেশের মানুষ বেশি মৃত্যুবরণ করে। আজকের আলোচনা একটি বিশেষ রোগ অর্থাৎ কোভিড-19 রোগের ধরন বা তীব্রতা চিহ্নিত করার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের দিকে নজর দেওয়া হয়েছে। একটি চলমান প্রাণঘাতী রোগের ভয়াবহতা নির্ধারণে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহারের গুরুত্ব শুধু বর্তমানে প্রাণ রক্ষার বিষয়ে আলোচনা নয়, বরং ভবিষ্যতে কোনো মহামারীর মুখোমুখি হলে কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাব্য ব্যবহারের পথ উন্মুক্ত করবে বলে আশা করা যায়।
এর মধ্যে বিল গেটস পরবর্তী মহামারী সম্পর্কে আমাদের সতর্ক করেছেন এবং যা তার ধারণায় আরো ভয়ঙ্কর হতে পারে, যার জন্য আমরা এখনো প্রস্তুত নই বলে তিনি হতাশা ব্যক্ত করেছেন। যেমনটা এইমাত্র ইঙ্গিত করেছি, দুটো কারণে আজকের আলোচনাটা গুরুত্বপূর্ণ। এক, চলমান মহামারীতে যারা আক্রান্ত হচ্ছেন কিংবা হবেন তাদের জীবন রক্ষা করা, এবং দুই, সামনে যদি আবার আমরা মহামারীর মুখোমুখি হই তাহলে তার মোকাবেলায় কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাব্য ব্যবহারের মাধ্যমে আরো এফিসিয়েন্টলি কিভাবে মোকাবেলা করা যায় তার সম্ভাবনাটা খতিয়ে দেখা। এবং মনে রাখা দরকার যে মহামারীতে প্রাথমিকভাবে জীবন রক্ষা প্রধান কাজ হলেও এর সাথে অর্থনীতির চাকা সচল রাখাও এক অগ্রাধিকারের বিষয়। সাধারণ শ্রমজীবী মানুষের ক্ষেত্রে এই রোগ থেকে রক্ষার জন্য বাইরে না যাওয়ার বাধ্যবাধকতা প্রকৃতপক্ষে ঘরে বসে খাদ্যভাবে মৃত্যুরই সামিল। কাজেই সামনে এই ধরনের মহামারী এলে সম্ভবত জীবন রক্ষা এবং অর্থনীতির চাকা সচল রাখা প্রথম থেকেই সমানভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। এই দুটি কারণে আমি আরেকটু বলি। আমার মনে পড়ে চলমান মহামারী শুরু হওয়ার পর আমরা ভীষণ অনিশ্চয়তার মধ্যে গিয়ে পড়ি। প্রথমে চীন, তারপর ইউরোপ, তারপর আমাদের। প্রথমে পত্রিকায় দূরের দেশের মানুষ আক্রান্ত হয়ে বরণ করতে লাগলেন, সেটা দূরে মনে হচ্ছিল। এবং আরো একটা সংক্রামক রোগের বেলায় যেমন একটা নির্দিষ্ট অঞ্চলে সীমিত ছিল, তেমনি এই ভাইরাসের প্রকোপ একটা দুইটা দেশের সংক্রমণের পর থেমে যাবে সেরকম একটা আশা আমাদের সবার মনের ভিতরে আমরা পুষতাম বলে আমার ধারণা। তখন আমাদের আশপাশের লোকজন আক্রান্ত হলেন, পরিচিত লোকজন আক্রান্ত হলেন, সময় এই রোগ সম্পর্কে আমাদের কিছুটা যে নির্ভর ছিল সেটা চলে গিয়ে ভয় দ্বারা বাঁধতে শুরু করলো। যখন পরিচিত জন মৃত্যুবরণ করতে থাকলেন তখন মনে হলো আমরা মৃত্যুর আশেপাশে আছি কিংবা মৃত্যু আমাদের আশেপাশে আছে। এ সময় যে কোনো ভালো খবর, আশার খবর, তার আশায় আমরা সামান্যতম আশার খবর, বিশেষ করে ভ্যাকসিনের খবর সবচেয়ে কাম্য খবরে পরিণত হলো। সেজন্য রোগ নিরাময় বা দ্রুত রোগ শনাক্ত করতে পারার জন্য কিছু একটা আবিষ্কার হলে আমরা আশান্বিত হয়ে উঠতাম। আমার 40 ঊর্ধ্ব আত্মীয় মৃত্যুবরণ করার অল্প কিছু সময় পরে বাজারে ভ্যাকসিন এলো। আর কয়েকটা দিন আগে এই ভ্যাকসিন এলে কিংবা আর কয়েকটা দিন পরে সে ভাইরাস আক্রান্ত হলে হয়তোবা তার জীবন এত অকালে ঝরে পড়তো না। আর কয়েকটা দিন আগে ভ্যাকসিন এলে আমরা আমাদের দেশের অনেক মানুষের মৃত্যু হয়তো রোধ করতে পারতাম। একটি জীবন শেষ হয়ে যাওয়া মানে একটা পরিবারের জন্য অনেক বড় ক্ষতি। সেটা পরিবারের মুরব্বী হোক, কি উপার্জক্ষণ ব্যক্তি হোক, কিংবা কম বয়সী কেউ হোক, সেটা একটা পরিবারের জন্য যে শূন্যস্থান রেখে যায় সেটা কোনোভাবেই পূরণ হবার নয়। একটা রোগের কারণে মৃত্যুর কোলে ঢলে পড়ার এই যে হিউম্যান ট্র্যাজেডি, এই হিউম্যান ট্র্যাজেডি আমরা আমাদের জীবনকালে আমরা দেখিনি। এই শোক একজন দুজনের শোক নয়। এই মুহূর্তে আমি কথাগুলো বলছি, সেই মুহূর্তে পৃথিবীর কোথাও না কোথাও কেউ না কেউ মৃত্যুর কোলে ঢলে পড়ছে। worldofmeter.info এর দেয়া তথ্য অনুযায়ী এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন 50 লাখের বেশি মানুষ। উন্নত অনুন্নত নির্বিশেষে পৃথিবীর সব দেশে এই মহামারী থাবা বিস্তার করেছে। বলতে গেলে উন্নত এবং বৃহৎ আয়তনের দেশগুলিতে মৃত্যুর সংখ্যা অনেক বেশি। পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ হিসেবে পরিচিত মার্কিন যুক্তরাষ্ট্রে আজ অর্থাৎ ফেব্রুয়ারি 4, 2022 পর্যন্ত মারা গেছেন 9,20,829 জন মানুষ। ব্রাজিলে 6 লক্ষের বেশি, আমাদের পাশের দেশ ভারতে প্রায় 5 লাখ, রাশিয়াতে 3 লাখের বেশি, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, ইটালি, আর্জেন্টিনা, পোল্যান্ড, কলম্বিয়া, ইরান এবং ইন্দোনেশিয়া প্রত্যেকটি দেশে 1 লাখের বেশি মানুষ মারা গেছে। অধিক জনসংখ্যার দেশগুলির মধ্যে বাংলাদেশ এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে 28,500 মানুষের মতো। আর গালফের ছোট্ট দেশ কাতারে প্রাণ হারিয়েছেন 650 মতো মানুষ। মহামারীর অর্থই কিন্তু ব্যাপক মৃত্যু। এর আগে মহামারীর কারণে যেসব মৃত্যু হয়েছে সেসব মৃত্যু কিন্তু অনেক। বিউবনিক প্লেগ বা ব্ল্যাক ডেথ, যা 1346 থেকে 1353 সালে হয়, তাতে মৃত্যু সংখ্যা ছিল 75 থেকে 200 মিলিয়ন। এতে ইউরোপের জনসংখ্যা 30 থেকে 7% মানুষ মারা যায়। 1918 থেকে 1920 সাল হয় স্প্যানিশ ফ্লু, এতে মারা যান 17 থেকে 100 মিলিয়ন মানুষ। HIV এইডস এ মারা যান 36 মিলিয়নের বেশি। কঠোর নিয়ম, উন্নত স্বাস্থ্য ব্যবস্থা, দূরত্ব, প্রযুক্তি, ভ্যাকসিন ইত্যাদির কারণে করোনা ভাইরাসের মৃত্যুর সংখ্যা কিছুটা হলেও কমানো গেছে বলে না করা যায়। দ্বিতীয় কারণটি খুব গুরুত্বপূর্ণ, সেটা হলো ভবিষ্যৎ মহামারীর সম্ভাবনা। অ্যান্থনি ফাউচি মার্কিন যুক্তরাষ্ট্রের একজন শীর্ষস্থানীয় সংক্রামক রোগ বিশেষজ্ঞ। তিনি সেই দেশের ন্যাশনাল ইনস্টিটিউট অফ অ্যালার্জি
এবং ইনফেকশাস ডিজিজের পরিচালক। ডক্টর ফাউসি যুক্তরাষ্ট্রের 6 জন প্রেসিডেন্টকে পরামর্শ দিয়েছেন। 2017 সালের 14 ফেব্রুয়ারি তারিখে এক বক্তৃতায় অ্যান্থনি ফাউসি ভবিষ্যৎ মহামারীর জন্য প্রস্তুতি বিষয়ে একটা বক্তৃতা করেন। এই বক্তৃতায় তিনি বলছেন, ইতিহাস থেকে আমাদের শিক্ষা এই যে আমরা পরবর্তী কয়েক বছরের মধ্যে একটা মহামারীর মধ্যে পড়তে যাচ্ছি। এটা একেবারে ভবিষ্যৎবাণীর মতো মিলে গেল। বিল গেটস মার্চ 2015 সালে একটা টেড বক্তৃতায় এই ধরনের সতর্কবাণী উচ্চারণ করেছেন। তিনি বলেছিলেন, and I quote, "Today, the greatest risk of global catastrophe doesn't look like a mushroom cloud created by nuclear explosion. If anything kills over 10 million people in the next few decades, it's most likely to be a highly infectious virus rather than a war." দ্বিতীয় মহাযুদ্ধ পরবর্তী ঠান্ডা লড়াইয়ে দুই পরাশক্তির দ্বন্দ্বে যুদ্ধ প্রস্তুতির ফলে পারমাণবিক যুদ্ধের সম্ভাবনা প্রায় 5 দশক মানব সভ্যতার উপর ডেমোক্রেসির তরবারের মতো ঝুলেছিল। বিল গেটস আমাদের সামনে এই সময়ের ভয়ের উৎস সম্পর্কে বলতে গিয়ে আমাদের 4টি শব্দে একটি চমৎকার প্রতিতুলনা দাঁড় করিয়েছেন। তিনি বলছেন, পরবর্তী কয়েক দশকে যা আমাদের জন্য বিপদের কারণ সেটা নট মিসাইলস বাট, তার ভবিষ্যৎবাণী ফলে গেল সেই বক্তব্যের 5 বছরেরও কম সময়ের মধ্যে। বলা বাহুল্য, এই মহামারী কিন্তু শেষ মহামারী। তবে যত দিন যাচ্ছে মানুষের বুদ্ধিমত্তা বাড়ছে, আবিষ্কার বাড়ছে, মহামারী মোকাবেলা আমাদের সক্ষম। এটা কোনো অবাক হওয়ার ব্যাপার নয় যে মোকাবেলার দিক থেকে এই মহামারীর একটা উল্লেখযোগ্য দিক হচ্ছে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার। কাজেই সামনে যদি আবার আমরা মহামারীর মুখোমুখি হই, তাহলে তার মোকাবেলায় কৃত্রিম বুদ্ধিমত্তা তথা বিজ্ঞান ও প্রযুক্তির সম্ভাব্য ব্যবহারের মাধ্যমে আমরা আরো এফিশিয়েন্টলি একে মোকাবেলা করতে সক্ষম হতে পারি। বিজ্ঞানের উপরে নির্ভরতা কিন্তু সবসময় ছিল না। গ্রিক পুরাণ ইলিয়াড, সেখানে মহাকবি হোমার লিখেছেন যে ট্রয় নগরীতে যুদ্ধ করতে গিয়ে বীর একিলিস সেই অভিযানের নেতা আগামেমননের সাথে একটা বিবাদে লিপ্ত হন। সেই বিবাদ মেটানোর জন্য একিলিসের বন্ধু এক যাজক এগিয়ে এলেন। ইনি ছিলেন দেবতা অ্যাপোলোর উপাসক। যাজক আগামেমননকে বুঝিয়ে বলার চেষ্টা করলেন। আগামেমনন যাজকের কথা তো শুনলেনই না, বরং তাকে বকাঝকা করে তাড়িয়ে দিলেন। কিন্তু দেবতা অ্যাপোলো রুষ্ট হলেন। পরিণামে ট্রয় নগরের দেয়ালের বাইরে অবস্থান নেওয়া গ্রিক শিবিরে ভয়াবহ মৃত্যু নেমে এলো। এই মৃত্যুর কারণ রুষ্ট অ্যাপোলোর দেওয়া মহামারী। দেবতা অসন্তুষ্ট হলে তার ক্রোধের প্রকাশ ঘটে এই ধরনের মহামারী ছড়িয়ে দেওয়ার মধ্যে। গ্রিকদের এই ধারণা পাল্টে দিলেন যাকে বলা হয় চিকিৎসা শাস্ত্রের জনক হিপোক্রেটিস। তিনি বললেন, মহামারীর কারণ দেবতার ক্রোধ নয়, এর পেছনে রয়েছে প্রাকৃতিক কারণ। এই সময়ের প্রেক্ষাপটে এই মত একটা বেশ বৈপ্লবিক মত। কথায় বলে, নেসেসিটি ইজ দি মাদার অফ ইনভেনশন। মহামারীর এই সময় প্রয়োজনীয়তা থেকে মানুষ উদ্ভাবনী হয়ে উঠেছে। এটা জীবনের প্রতিটি ক্ষেত্রেই বলা যায় ঘটেছে এবং ঘটেছে। বাইরে বেরোতে সমস্যা বলে আফ্রিকার দেশ রোয়ান্ডায় ড্রোনের মাধ্যমে ঔষধ সরবরাহ করা হয়েছে। টেলিমেডিসিনের উপর নির্ভরতা বেড়েছে। এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা এই মহামারীকালে নানাভাবে ব্যবহৃত হয়েছে। যেমন কন্ট্রাক্ট ট্রেসিং এর ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে নানা ধরনের অ্যাপ তৈরি করা হয়েছে। কে মাস্ক পরছে আর কে পড়ছে না এটা শনাক্ত করার কাজে আমাদের পাশের দেশ ভারতের তেলেঙ্গানায় পুলিশ টেলিভিশনে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে যারা মাস্ক পড়ছে না তাদেরকে শনাক্ত করে সেই তথ্য পুলিশ সদর দপ্তরে পাঠিয়ে দিচ্ছে। সেখান থেকে হালনাগাদ তথ্য রাস্তায় টহল পুলিশের কাছে যাচ্ছে। রোবট ব্যবহার করে হ্যান্ড স্যানিটাইজার পৌঁছে যাচ্ছে মানুষের কাছে। আর আজকের উপস্থাপনে আমরা দেখেছি যে কোভিড শনাক্তকরণে কৃত্রিম বুদ্ধিমত্তার অসাধারণ প্রয়োগের কথা। যদি আপনারা এটাও হয়তো জানেন যে কিছু কিছু কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠান আগেভাগে জানিয়ে রেখেছে মহামারী আসছে। নানা প্রতিষ্ঠান এবং দেশ এই ধরনের সেবা নিয়েছে। ব্লু ডট একটা কোম্পানির কথা শুনেছি যারা মেশিন লার্নিং এর মাধ্যমে সারা পৃথিবীতে সংক্রামক রোগের বিস্তার পর্যবেক্ষণ করে থাকে। এই প্রতিষ্ঠান চীনের উহান প্রদেশের একটা নিউমোনিয়ার অস্বাভাবিক বৃদ্ধি সম্পর্কে সরকার, হাসপাতাল এবং ব্যবসায়ীদের সতর্ক করে এবং বলা হয় যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা অফিসিয়ালি জানানোর 9 দিন আগে এই প্রতিষ্ঠান নিউমোনিয়ার এই যে অস্বাভাবিক বৃদ্ধি সেটার খবর দিতে সক্ষম হয়। বস্টন চিলড্রেন্স হসপিটালের হেলথ ম্যাপও ওইরকম প্রাথমিক একটা ইঙ্গিত পায়। তার মানে এই দাঁড়ায় যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আগে ভাগে কোনো ভাইরাস মহামারী আকারে ছড়াবে কিনা তার একটা খোঁজ কিংবা আভাস পাওয়া সম্ভবপর। এর আগে বিগত শতকগুলোতে যেসব মহামারী হয়েছে সেসব মহামারীতে বিজ্ঞানের সুবিধা ছিল না, এখন আছে। কাজে আমাদের অস্তিত্বের স্বার্থে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যথাযথ ব্যবহার হবে এটা আমরা আশা করি।
কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ এখন আমাদের চেনা জানা উন্নত দেশগুলিতে আর সীমিত নেই। যতদূর আমি বুঝলাম এই নিয়ে মধ্যপ্রাচ্য অঞ্চলে কাজ হচ্ছে। আজকে যে বিষয় নিয়ে আপনারা কথা বললেন সেই বিষয় নিয়ে আমি ওয়েবে 2টি লেখা দেখলাম, এখানে কয়েকজন গবেষক আছেন, এদের মধ্যে ভারতীয় আছেন, ইরানিয়ান গবেষক আছেন, যারা কাজ করছে একটি সৌদি বিশ্ববিদ্যালয়ে। আপনারা যেমন এখানে বিভিন্ন দেশের গবেষকরা একসাথে কাজ করছে এরকম। তো এই বিষয় নিয়ে বাংলাদেশের গবেষক আর কারা কোন দেশে কাজ করছে তার একটা যদি ডেটাবেস থাকে তাহলে একটা কিন্তু কোলাবোরেশন, একটা প্ল্যাটফর্ম আমরা করতে পারি এবং সেটা আমাদের খুব কাজে লাগতে পারে, কারণ এটা খুব একটা ইম্পর্টেন্ট এরিয়া যেখানে কোলাবোরেশনটা খুব ইউজফুল হতে পারে। সেটা গবেষক হিসাবে করতে পারেন, আবার ডেটা কালেকশনের জন্য সেটা একটা ইউজফুল প্ল্যাটফর্ম হিসেবে কাজ করতে পারে। আপনারা এটা জানেন যে মধ্যপ্রাচ্য কৃত্রিম বুদ্ধিমত্তাকে সাদরে গ্রহণ করছে এবং একটা হিসাব অনুযায়ী 2030 সাল নাগাদ সারা পৃথিবীর মোট কৃত্রিম বুদ্ধিমত্তার 2% আসবে মধ্যপ্রাচ্য থেকে, যার পরিমাণ $230 বিলিয়ন। এর সিংহভাগ আসবে সৌদি আরব থেকে, যা হবে 135.2 বিলিয়ন ইউএস ডলার সমান, সৌদি জিডিপির 12.4%। সংযুক্ত আরব আমিরাতের জিডিপির 14% আসবে কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে। কেউ কেউ মনে করছেন এসব দেশের সরকারগুলি এখন যেভাবে এই খাতের উপর জোর দিচ্ছে সেটা অব্যাহত থাকলে কৃত্রিম বুদ্ধিমত্তার অবদান এর চেয়ে বেশি হতে পারে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার তাদের উন্নয়নের জাতীয় রূপকল্প বাস্তবায়নের লক্ষ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা কৌশলও প্রণয়ন করেছে। কাতারে কাতার সেন্টার ফর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রতিষ্ঠা করা হয়েছে 2019 সালে। 2019 সালে গৃহীত যে বুদ্ধিমত্তা কৌশল সেটা বাস্তবায়নের জন্য, এবং এই কৌশলটা কাতারের যে জাতীয় রূপকল্প 2030 সেই রূপকল্প বাস্তবায়নে একটা সহায়ক ভূমিকা পালন করবে। বাংলাদেশ প্রসঙ্গে একটুখানি বলি, বাংলাদেশে আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে মাত্র কাজ শুরু করেছি। বাংলাদেশের টেলিকম, ব্যাংকিং, ওষুধ শিল্প এবং তৈরি পোশাক খাতে অটোমেশন প্রযুক্তি ব্যবহার হয়ে আসছে। আমাদের তথ্য প্রযুক্তি সেক্টর রপ্তানি খাত হিসেবে দাঁড়াচ্ছে। বাংলাদেশের জয়দেবপুরে বঙ্গবন্ধু হাইটেক পার্কে ন্যাশনাল ডেটা সেন্টার পৃথিবীর 7ম বৃহত্তম ডেটা সেন্টার। বর্তমানে আমাদের দেশে 4,500 সফটওয়্যার এবং আইটি প্রতিষ্ঠান আছে, এতে 3 লাখের বেশি মানুষ কাজ করছেন। কিছু কোম্পানি বিদেশি কোম্পানির সাথে পার্টনারশিপে কাজ করছে। কাজে এই খাতে একদিকে মানুষের কর্মসংস্থান হচ্ছে, অন্যদিকে আমাদের জন্য রপ্তানির বাস্কেট বড় করার একটা সুযোগ সৃষ্টি। আমাদের কিছু সুবিধা তো আছে, যেমন জনসংখ্যার একটা বড় অংশ তরুণ, 7 মিলিয়ন হচ্ছে ইংরেজি শিক্ষা শিক্ষিত। আইটি শিক্ষা প্রতিষ্ঠানে এরা যথাযথভাবে প্রশিক্ষিত হয়ে এই খাতে কার্যকর অবস্থান রাখতে সক্ষম হবে। মহামারীর কারণে অনেকে ডিজিটালাইজেশনের পথ বেছে নিচ্ছে, তারা পৃথিবী জুড়ে এটা কিন্তু এখন ট্রেন্ড। আমাদের ডিজিটাল মানের ধারণা মানুষের মনোজগতে একটা বিরাট পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। তারই ধারাবাহিকতায় 2020 সালে আমরা কৃত্রিম প্রযুক্তি কৌশল গ্রহণ করেছি। কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আমাদের কাজ একেবারে শুরুর দিকে মনে হয়। আমি এই আলোচনা অংশ নেওয়ার জন্য ইউটিউবে একটু সার্চ দিয়ে দেখলাম। তো ইউটিউবে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং বাংলাদেশ লিখলে শুধু 2টি ভিডিও পাওয়া যায়। গুগল সার্চ দিলে পত্রিকার কিছু খবর আসে। এ থেকে মনে হয় যে আমাদের অনেক কাজ করা বাকি আছে। কি করতে হবে, কিভাবে এগুলে ভালো হয় সেটা নিয়ে আপনারা যারা বিশেষজ্ঞ আছেন তারা একটা সেশন করতে পারেন। এবং আগে বলেছি আমাদের তরুণ আছে, শিক্ষিত ইংরেজি জানা মানুষ আছে, এ বিষয়ে নিয়ে সরকারি এবং বেসরকারি পর্যায়ে উৎসাহ আছে। এসব বিবেচনা নিয়ে কোন জায়গায় জোর বেশি দিতে হবে, এই কৌশল নিয়ে এগুলি বেশি ফল পাওয়া যাবে, এই নিয়ে আমরা কাজ করতে পারি। গত ওয়েবিনারে প্রকৌশল বিদ্যা শিক্ষার পাশাপাশি ব্যবসা বোঝার উপর যথাযথ ইকোসিস্টেম গড়ে তোলার উপর জোর দেওয়া হয়েছিল। একটু সুনির্দিষ্টভাবে পথ বাতলানোর বাংলাদেশের প্রেক্ষিতে কৃত্রিম বুদ্ধিমত্তা এবং এর সম্ভাবনা এবং চ্যালেঞ্জ নিয়ে কথা বলা যেতে পারে। কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি থেকে অন্যরা যে সুবিধা নিচ্ছেন, বাংলাদেশকেও তার অংশীদার হতে হবে। এআই গবেষণা প্রতিষ্ঠান গড়ে তাদের সেরা মেধাবীদের নিয়ে কাজ করার প্রয়োজন আছে। যেমন আজকের প্রবন্ধ উপস্থাপক, তার মতো যারা মেধাবী আছেন তাদেরকে নিয়ে আমাদের এই সমস্ত প্রতিষ্ঠানে কাজ করার প্রয়োজন। এই ধরনের প্রতিষ্ঠান ম্যানুফ্যাকচারিং, কৃষিখাত, শিক্ষা, চিকিৎসা খাতে কিভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি প্রযুক্তি ব্যবহার করা যায় এটা খতিয়ে দেখতে পারেন। বাংলাদেশের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা কিভাবে কাজে লাগতে পারে, বিশেষ করে ভাইরাস আক্রান্ত রোগীদের শনাক্ত করা, তাদের চিকিৎসা করা, কন্টাক্ট ট্রেসিং ইত্যাদি ক্ষেত্রে বর্তমান এবং ভবিষ্যৎ প্রেক্ষাপট গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে কাতারে আপনারা যারা আছেন তারা কিভাবে অবদান রাখতে পারেন সেটা নিয়ে কথা বলা যেতে পারে। এখানকার জ্ঞান
দেশে শেয়ার করা যেতে পারে। আজকের আয়োজনকে বিস্তৃত করে যেমন কেন্দ্রীয় আইবির সাধারণ সম্পাদক ইঙ্গিত করলেন যে দেশের বিশেষজ্ঞদের সাথেও আমরা এই নিয়ে কথা বলতে পারি। সামনে মহামারীর প্রস্তুতি হিসেবে কৃত্রিম বুদ্ধিমত্তার কিরকম ব্যবহার হতে পারে, কিংবা সামনে মহামারী কিরকম হতে পারে, খুব তাড়াতাড়ি তাকে শনাক্ত করা যায় কিনা, ভ্যাকসিন বা প্রতিষেধক তৈরিতে আগে থেকে কোনো প্রস্তুতি নেওয়া যায় কিনা, মহামারী উৎসের কোনো ম্যাপিং করা যায় কিনা, এসব নিয়ে বিশেষজ্ঞ পর্যায়ে কথাবার্তা হতে পারে। আমি ডক্টর এইচ চৌধুরী তার প্রেজেন্টেশনে বলেছেন যে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর সাথেও তারা কাজ করছেন এবং সেটা খুবই আশার কথা। বিল গেটস আগে যে টেট বক্তৃতার আমি যে বিল গেটস এর টেট বক্তৃতার কথা বলেছি, সেখানে তিনি মহামারী মোকাবেলায় 5টি গুরুত্বপূর্ণ পদক্ষেপের পরামর্শ দিয়েছিলেন। একজন বিশেষজ্ঞ হিসেবে তার সেই পরামর্শ গুরুত্বপূর্ণ এবং সেই নিয়ে বিভিন্ন দেশ, বিশেষ করে বিজ্ঞানের প্রযুক্তিতে এগিয়ে থাকা দেশগুলি যখন কাজ করবে তখন পরবর্তী মহামারী মোকাবেলা নিয়ে একটা স্বস্তি আমাদের মধ্যে কাজ করতে পারে। একই সাথে আমার এই কথা মনে হয় যে প্রত্যেক দেশ তাদের নিজস্ব অভিজ্ঞতার আলোকে চিন্তা ভাবনা করতে পারে। এই কথা বলার একটা কারণ আছে। আপনাদের মনে থাকবে যে বাংলাদেশে মহামারী হানা দেওয়ার পর পত্রিকায় সম্ভাব্য মৃত্যু সংখ্যা নিয়ে একটা রিপোর্ট আসে। সেই রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে কোভিড এর কারণে একটা বিশাল সংখ্যার মানুষ মৃত্যুবরণ করবে বলে ধারণা করা হয়। এবং সৌভাগ্যের কথা, বাংলাদেশের মৃত্যু হার এখন পর্যন্ত অনেক দেশের তুলনায় কম রয়েছে। আমরা ঘনবসতিপূর্ণ দেশ এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থা উন্নত দেশের মতো, অনেক দেশের মতো কিন্তু নয়। অন্য অনেক দেশের মতো আমাদের দেশেও সাধারণ স্বাস্থ্যবিধি যেমন সামাজিক দূরত্ব রক্ষা করা, মাস্ক পরা ইত্যাদি বাস্তবায়ন একটা চ্যালেঞ্জিং বিষয়। তো তা সত্ত্বেও আমাদের দেশের মৃত্যু হার কিন্তু তুলনামূলকভাবে কম থেকেছে। বস্তুত দক্ষিণ এশিয়ায় প্রথম দিকে মৃত্যু হার বেশ কম ছিল, ফলে পর্যবেক্ষক বিশেষজ্ঞদের জন্য এটা একটা পাজল ছিল। আল জাজিরা একটা শিরোনাম করেছে এরকম, দি কিউরিয়াস কেস অফ সাউথ এশিয়াস কোট আনকোট লো করোনা ভাইরাস ডেথস। একটি পত্রিকা 2020 সালের 23 জুন, অর্থাৎ করোনা আমাদের দেশে, আমাদের এলাকায় যাওয়ার কিছু সময় পর লিখেছে, why South Asia's COVID-19 numbers are so low within bracket for now. 2020 সালে 30 এপ্রিল ফরেন পলিসি পত্রিকা এক প্রতিবেদনের শিরোনামে লিখেছে, a coronavirus mystery, why are there so few cases in South Asia? Question mark. এই প্রতিবেদনে বলা হয়েছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তানে সারা পৃথিবীর জনসংখ্যার 1/4 বসবাস করে, অথচ এই দেশগুলিতে করোনা আক্রান্তের সংখ্যা সারা পৃথিবীতে মোট সংক্রমণের মাত্র 2%। আমাদের দেশের ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকা 2020 সালের আগস্টের 20 তারিখে লিখেছে, বাংলাদেশ স্টিল এক্সপিরিয়েন্সেস লো কোভিড ডেথ রেট, এক্সপার্টস ওয়ান্ডার হোয়াই, নোট অফ ইন্টারোগেশন। এই সময় থেকে এখন পর্যন্ত বাংলাদেশের মৃত্যুহার নিয়ন্ত্রণের মধ্যে আছে, যা আজ পর্যন্ত 28,494। তো পাকিস্তান এই সংখ্যা নিচের দিকে আছে। ভারতে প্রথম ঢেউয়ে মৃতের সংখ্যা নিচের দিকে থাকলেও পরবর্তীতে ডেল্টা ভ্যারিয়েন্টের কারণে দ্বিতীয় ঢেউয়ে মৃতের সংখ্যা বেড়ে যায়, বিশেষ করে 2021 এপ্রিলের শুরু থেকে মে মাসের শেষ পর্যন্ত সময় মৃত্যুর সংখ্যা বেশ বাড়তে থাকে। বাংলাদেশের মৃত্যুহার কম থাকার পেছনে বিশেষজ্ঞরা কিছু ব্যাখ্যা দিয়েছেন, যা আরো বিশ্লেষণের অপেক্ষা রাখে। একটা ব্যাখ্যা আমাদের ডেমোগ্রাফির কথা উল্লেখ করা হয়েছে। এক্ষেত্রে বলা হয়েছে আমাদের জনসংখ্যার 10% বয়স 60 কিংবা তার বেশি। যারা মারা গেছেন তাদের 50% হচ্ছেন এই বয়স গ্রুপের, অর্থাৎ 60 কিংবা তার বেশি বয়সের। তার মানে 60 বছরের যে কম বয়সের আক্রান্ত হলো সেরে উঠেছেন তাদের সংখ্যা মোট জনসংখ্যার একটা উল্লেখযোগ্য অংশ। আমাদের ইনস্টিটিউট অফ এপিডেমিওলজি, ডিজিজ কন্ট্রোল এবং রিসার্চ, যেটা IDCR নামে পরিচিত, এবং ICDDRB, তাদের এক যৌথ গবেষণা তারা দেখিয়েছে যে ঢাকায় 9% মানুষ ভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। প্রতি তুলনায় রাজধানী ঢাকার বস্তি এলাকায় বসবাসরত মানুষের মধ্যে 6% মানুষ ভাইরাসে আক্রান্ত হয়েছিল এবং তাদের মধ্যে মৃত্যু হারও কম ছিল। এর ব্যাখ্যা দেওয়া হয়েছে এইভাবে, আমাদের দেশে জ্বর, জারি, সিজনাল ফ্লু এগুলো লেগে থাকে, যার জন্য আমরা ভ্যাকসিন নিয়ে থাকি। তা আমাদের দেশে একটা রোবাস্ট ভ্যাকসিনেশন প্রোগ্রাম চালু আছে বহু বছর ধরে। এই ভ্যাকসিনেশনের ফলে আমাদের দেশের মানুষের মধ্যে একটা ইমিউনিটি তৈরি হয়েছে বলে ধারণা করা হয়। আরেকটি ইন্টারেস্টিং ফাইন্ডিং ছিল, আমাদের দেশের মেয়েদের মধ্যে সংক্রমণ ও মৃত্যু হার দুটোই কম।
এর থেকে মনে করা হয় যে মেয়েদের একটা রোবাস্ট ইমিউন আছে এবং তারা সংক্রমণের বিরুদ্ধে ছেলেদের চেয়ে ভালো লড়াই করতে সক্ষম। যে ব্যাখ্যাগুলো উল্লেখ করলাম সেটা পত্রপত্রিকা পড়ে, আমি কোনো গবেষণাপত্র পড়ি নাই। এরপরে নিশ্চয়ই এই নিয়ে কাজ হয়ে থাকতে পারে, সেটা আমার জানা নেই। আমি যে কারণগুলো উল্লেখ করলাম, এই কারণগুলো উল্লেখ করার একটা কারণ আছে। আমাদের দেশে করোনা সংক্রমণ এবং মৃত্যুহার নিয়ে আরো কাজ করা যেত। এবং দ্বিতীয়ত, আমরা যখন ভবিষ্যতে মহামারী মোকাবেলা কৌশল তৈরি করব, তখন যেন এই গ্লোবাল অ্যাপ্রোচের সাথে আমরা লোকাল ফ্যাক্টরকে আমলে আনি। এবং সেক্ষেত্রে আমার ধারণা যারা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করেন তাদের ভূমিকার একটা প্রাসঙ্গ, এবং তারা এক্ষেত্রে অনেক কন্ট্রিবিউট করতে পারে। তো এই পয়েন্টটা আমি আমাদের আজকের পত্র উপস্থাপককে একটু মনে রাখতে বলি, যে আমাদের ভবিষ্যৎ প্রস্তুতির ক্ষেত্রে বা আমাদের কেন সংক্রমণ কম ছিল, মৃত্যুহার কম, এগুলো গবেষণার বিষয় হতে পারে কিনা এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করা। শেষ কথাই যে এআই কিংবা কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনের নানা ক্ষেত্রে বড় ভূমিকা পালন করেছে। চিকিৎসা ক্ষেত্রে এর ভূমিকা অনস্বীকার্য। কোভিড মোকাবেলায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটা দৃশ্যমান এবং কার্যকর ভূমিকা রেখে চলেছে। তবে এই কাজে অনেক বাধার মুখোমুখি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সাংবাদিক বিশ্লেষক ফরিদ জাকারিয়া তিনি মহামারী নিয়ে একটা বই লিখেছেন সম্পর্কে, সেখান থেকে আমি একটা কোট: ফর ওয়ান থিং, computers need mountains of data to see patterns. And with the novel coronavirus, there was little data at the start, and for months afterward, the information continued to be incomplete. তারপর তিনি লিখছেন, historical data on the other viruses hasn't been of much use, either because the many differences in lethality, how the viruses mutate and so on are crucial. তবু তিনি উপসংহার টানছেন এই বলে, এটা হচ্ছে শেষ কথা, আশার কথা বলে উনি উপসংহার টানছেন। তিনি বলতেন, টেকনোলজি দ্যাট উইল ট্রান্সফর্ম মেডিসিন ওভার দ্য লং রান ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এটাই মূল কথা, যে টেকনোলজি দ্যাট উইল ট্রান্সফর্ম মেডিসিন ওভার দ্য লং রান ইজ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা দেশ হিসাবেই এর বাইরে থাকতে পারি না। সেই বিবেচনায় আমি আজকের আলোচনাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করি। আমি আইবি কাতার চ্যাপ্টারকে আবারও ধন্যবাদ জানাই। আজকের প্রবন্ধ উপস্থাপককে আমি আন্তরিক ধন্যবাদ জানাই এরকম একটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সামনে নিয়ে আসার জন্য, আর অসাধারণ গবেষণার কথা আমাদের সাথে শেয়ার করার জন্য। যারা বিভিন্ন টাইম জোন থেকে যোগ দিয়ে এতক্ষণ থাকলেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আর আমার কথা শোনার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দোহা থেকে মাননীয় রাষ্ট্রপতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত থেকে আপনার মূল্যবান এবং শিক্ষণীয় বক্তব্য রাখার জন্য এবং সর্বক্ষেত্রে আমাদেরকে সহযোগিতা করার জন্য। এবং আজকের অনুষ্ঠানের কিনোট স্পিকার ডক্টর ইনামুল হককেও অনেক ধন্যবাদ সময় উপযোগী বক্তব্য রাখার জন্য। এবং আজকের অনুষ্ঠানে যে সকল বক্তাগণ আমাদের সঙ্গে সংযুক্ত থেকে ওনাদের মূল্যবান বক্তব্য, শিক্ষণীয় বক্তব্য প্রদান করেছেন, তাদেরকেও সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। আমি এখন সমাপনী বক্তব্য রাখার জন্য আজকের অনুষ্ঠানে আমাদের সম্মানিত সভাপতি ইঞ্জিনিয়ার গাজী মোহাম্মদ বদরুদ্দোজা চৌধুরী, চেয়ারম্যান আইবি কাতার চ্যাপ্টারকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। যারা এই সেমিনারে উৎসাহের সাথে যুক্ত হয়েছেন তাদের সবাইকে আসসালামু আলাইকুম। এবং আমাদের আজকের চিফ গেস্ট আমাদের মান্যবর রাষ্ট্রদূত এমডি জসিমউদ্দিন এনএসি, তার মূল্যবান বক্তৃতা দেওয়ার জন্য। এবং ওনার বক্তৃতা আমার মনে হয় আমাদের কিনোট স্পিকারের কাছে একটা গাইডলাইন হিসাবে উনি নিতে পারেন। এবং ওনার বক্তৃতায় উনি ওনাকে এবং যারা কাজ করছেন আমাদের আজকের প্রবন্ধকার ওনার সাথে, ওনাদেরকে ওনার সাথে যোগাযোগ করে আমার মনে হয় ওনার রিসার্চ ওয়ার্ককে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারেন। এজন্য আমি আমাদের মান্যবর রাষ্ট্রদূতকে অনেক ধন্যবাদ দিচ্ছি। এরপরে আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের আইবির প্রেসিডেন্ট নুরুল হুদা সাহেব, উনি আজকে যোগদান করতে পারেননি অসুস্থতার জন্য। আর মোহাম্মদ হোসেন আমাদের ভাইস প্রেসিডেন্ট একাডেমিক ইন্টারন্যাশনাল, উনি যোগ দিতে পারেননি, ঢাকার বাইরে আছেন। আমি অশেষ ধন্যবাদ দিচ্ছি আমাদের আইবি জেনারেল সেক্রেটারি
ইঞ্জিনিয়ার মোহাম্মদ শাহাদাত হোসেন শিবলু পিংকে। এরপরে আমি ধন্যবাদ দিচ্ছি আমাদের ভাইস চেয়ারম্যান আইবি কাতার চ্যাপ্টারের ইঞ্জিনিয়ার বিএম কামাল হোসেন। আমি বিশেষ করে ধন্যবাদ দিচ্ছি আমাদের কিনোট স্পিকার, আজকের এরকম একটা সময় উপযোগী এবং সুন্দর সাবলীল রিসার্চমূলক প্রবন্ধ উপস্থাপন করার জন্য। এরপরে আমি আরো ধন্যবাদ দিচ্ছি শফিকুল ইসলাম, এক্স চেয়ারম্যান কাতার চ্যাপ্টার। এরপর আমাদের সাথে যোগ দিয়েছেন, তাকে ধন্যবাদ দিচ্ছি ইঞ্জিনিয়ার আব্দুল সালাম খান, চেয়ারম্যান আইবি ইউএই। আমি ধন্যবাদ দিচ্ছি নুরুল হুদা, আইবি রিয়াদ। তারপর আমি ধন্যবাদ দিচ্ছি আহমেদ তৌকির, আনাস তাহির, আরাফাত হোসেন, আরাফাত রহমান, আশিক, ডক্টর সালমান খান, ডক্টর রিয়াজ, ফারহান ফুয়াদ আবির, জালাল উদ্দিন আহমেদ, কাঞ্চন কান্তি পোদ্দার, এমডি নুরুল কবির চৌধুরী, মাহিরুজ্জামান, মোয়াজ্জেম হোসেন চৌধুরী, মোহাম্মদ নাবিল, মোহাম্মদ নাজম, মুস্তাফিজুর রহমান, প্রমা দত্ত, ডক্টর রাশেদ নোমান, সাদিয়া হোসেন, সাকিব আকবর, সাকিব মোহাম্মদ, সোলাইমান মোহাম্মদ, তৌসফির রহমান, আয়শা, অঞ্জন, শিপা এবং দীপ্ত। এদেরকে আমি সবাইকে ধন্যবাদ দিচ্ছি আমাদের অনুষ্ঠানে আজকের যোগদান করার জন্য এবং আমাদের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য। আর আজকের আমাদের ফেব্রুয়ারি মাসের 4 তারিখ, এই মাস আমাদের ভাষার মাস। এই ভাষা মাসের আন্দোলন ধরেই আমরা আমাদের স্বাধীনতা অর্জন করেছি এই মাসই। এবং গেল বছর আমাদের এই যে আইবি কাতার চ্যাপ্টারের বর্তমান যে কমিটি, গেল বছর ফেব্রুয়ারি মাসের 21 তারিখই আমরা প্রথম আমাদের সেমিনার শুরু করছি এবং আজকের খুব ষষ্ঠতম আমাদের সেমিনার শেষ হলো। এবং আপনাদের সবাই সহযোগিতা এবং বিশেষ করে আইবি বাংলাদেশ হেডকোয়ার্টারের সহযোগিতা এবং আমাদের এখানে এমবাসির সহযোগিতায়, এজন্য এদেরকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ দিচ্ছি। এবং সবার সুস্থতা এবং সবাই ভালো থাকুন এই কামনা করি আমরা আমাদের অনুষ্ঠান এখানে শেষ করছি। যদিও আজকের আমাদের অ্যানুয়াল পিকনিক হওয়ার কথা ছিল, কিন্তু এখানে এই করোনার প্রকোপ বেড়ে যাওয়ার জন্য আমরা পারমিশন পাইনি, যার জন্য তার পরিবর্তে আজকের আমরা এই সেমিনারটা করেছি। এবং আপনারা এতে আমাদেরকে সহযোগিতা করেছেন এবং আপনারা আমাদেরকে বুঝতে পেরেছেন যে আসলে আমরা পিকনিক কেন করতে পারিনি। এই জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। আর আমি অত্যন্ত দুঃখিত যে আমরা পিকনিকটা আজকে করতে পারিনি, কিন্তু ইনশাআল্লাহ আমরা পিকনিক করব যখনই এখানে কাতার গভর্নমেন্ট আমাদেরকে ছাড়পত্র দিবে, তখনই আমরা ইনশাআল্লাহ আমাদের অ্যানুয়াল পিকনিক করব এবং আমাদের ইঞ্জিনিয়ার্স ডে আমরা করব। আর শেষে আমি আমার উপস্থাপক সাহেবকে রিকোয়েস্ট করব ওনার এই প্রেজেন্টেশনটা উনি যেন আমাদের কাছে পাঠিয়ে দেন, ওনার রিকমেন্ডেশন সহ। এটা আমি আমাদের ঢাকা আইবি হেডকোয়ার্টারে পাঠাবো তাদের পরবর্তী অ্যাকশন নেওয়ার জন্য। এবং আমি আরো আশা করব কাতার ইউনিভার্সিটির এই প্রবন্ধকার এবং ওনার অন্যান্য যারা আছেন তাদের সবাইকে ধন্যবাদ। এবং তারা সবাই এবং আইবি কাতার চ্যাপ্টার এবং এমবাসি একত্রে কোনো একটা সার্চ কমিটি বা কোনো একটা কিছু করে এটাকে আরো বেগবান করতে পারেন কিনা, এই জন্য আমি কাতার ইউনিভার্সিটির এই প্রবন্ধকার এবং ওনার সাথে যারা সম্পৃক্ত আছেন সবাইকে রিকোয়েস্ট করব যে এরকম একটা সার্চ কমিটি করে এটাকে আরো বেগবান করা যায় কিনা, যাতে এটা আরো প্রসার এবং লাভ করে। এই বলে সবাইকে আমি আমার ধন্যবাদ দিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ধন্যবাদ সবাইকে আজকের এই সুন্দর সেমিনার আয়োজন। থ্যাংক ইউ ভেরি মাচ। দুবাই থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। সালাম ভাই আছেন? আপনাকে ধন্যবাদ। সালাম ভাই আপনাকে অশেষ ধন্যবাদ। আপনি